আচ্ছা, ঠিক আছে, বাকিরা আমার মনে হয় আস্তে ধীরে জয়েন করুক, সমস্যা নাই। সময় হচ্ছে অনেক মূল্যবান, আমরা কথাবার্তা স্টার্ট করি, ঠিক আছে? সবাই হচ্ছে জাস্ট লাস্ট 30 সেকেন্ড একটু আগে লেকচারটা দেখতে থাকো, আমরা কোন পর্যন্ত আসছিলাম, তো আমরা যেন কনটেক্সটে থাকতে পারি আর কি। একেবারে লাস্ট লেকচারে আমরা হচ্ছে একদম ওই যে খুচরা কিছু টপিক যেগুলো আমরা বিভিন্ন সময় মানে হয়তো চ্যাপ্টারের শুরুর দিকে আছে বাট না পড়ে রেখে দিয়েছিলাম, ইম্পর্টেন্ট কম বা এফোর্ট বেশি দিয়ে লাভ নাই, তো আমাদের যেহেতু অন্য সবকিছু নিয়ে প্রায় ডিসকাস করা শেষ, আমরা ওই টপিক গুলোতে এখন আসছি। আমরা অপটিক্যাল আইসোমারিজম নিয়ে হচ্ছে কথা বলতেছিলাম, ওকে? তো এই অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানুতা যে ব্যাপারটা আর কি, এটার মানে আইডিয়া খুব কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স। তোমরা এটা যত উপরে ক্লাসে যেতে থাকবা এটার ব্যাপারে কিছু না কিছু শুনতে থাকবা। এইখানে আমরা যে টার্ম গুলা ইউজ করি, আমরা হয়তো এইচএসসি তে জাস্ট কনভিন্সিং এই টার্ম গুলোর ব্যাপারে একটু একটু জেনে, মানে যতটুকু সিলেবাস অল্প একটু অংশ আছে এটা পড়ে ফেলা ট্রাই করি। ইভেন এখান থেকে খুব বড় সড়ো কোনো কোশ্চেনও আসে না, এই 1 মার্ক 2 মার্কের কোশ্চেন আসে। বাট এই যে টার্ম গুলো, এগুলা কিন্তু হাইলি সাইন্টিফিক টার্ম, মানে অনেক গভীর টাইপের টার্ম। তোমরা মানে খুব ডিপ লেভেলের এই ধরো ইলেকট্রোম্যাগনেটিজম টাইপ সাবজেক্ট না পড়লে এই জিনিসগুলি আসলে আইডিয়াও করা যায় না যে কোত্থেকে এই জিনিসগুলি আসলে আসতেছে, কেন একটা অবজেক্ট লাইটকে রাইট সাইডে ঘুরাই দিতে পারে, কেন লেফট সাইডে ঘুরাই দিতে পারে, এগুলা অনেক ডিপ ব্যাপার স্যাপার। তো আমরা লাস্ট দিন বোধহয় তোমাদেরকে ক্লাসিফিকেশন নিয়ে কথা বলতেছিলাম, যে অপটিক্যাল আইসোমারিজমকে বোঝার সুবিধার্থে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে এনানসিওমার, একটা হচ্ছে ডায়াস্টেরিওমার। তো এনানসিওমারের জন্য আমরা স্পেসিফিক কিছু পয়েন্ট বলে দিয়েছিলাম যে কোন পয়েন্ট গুলো মেনটেন করলে আমরা দুইটা কম্পাউন্ডকে একটাকে আরেকটার এনানসিওমার বলতে পারি। পয়েন্টগুলা কি কি ছিল বলতো? ফার্স্টলি, অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে দুইটা কম্পাউন্ডকে। দুইটা কম্পাউন্ডের অবস্থা এমন হইতে হবে যে একটা কম্পাউন্ডের মিরর ইমেজ আরেকটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে, এরকম হইতে হবে। মানে একটা কম্পাউন্ডকে মিররের সামনে নিলে যে ইমেজ বা বিম্বটা হয়, সেকেন্ড কম্পাউন্ডটা বেসিক্যালি ওই স্ট্রাকচারে আছে। থার্ড পয়েন্ট ছিল, আমরা যখন একটা কম্পাউন্ডকে উঠিয়ে নিয়ে আরেকটার উপরে বসানোর ট্রাই করব, তখন এরা নন সুপার ইম্পসিবল হবে, বাংলায় যেটাকে আমরা অউপরিস্থাপনীয় বলি, মানে উপরে স্থাপন করা যায় না এমন হবে, ঠিক আছে? আর আরেকটা ছিল, লাইট যদি আমরা ফেলি, তারা লাইটকে, ওই যে কোন লাইট, প্লেন পোলারাইজড মোনোক্রোমেটিক লাইট, এই লাইটকে তারা হচ্ছে সমান সমান অ্যাঙ্গেলে ডানে এবং বামে রোটেট করাতে পারবে, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ছিল অ্যাঙ্গেল সমান সমান হতে হবে এবং অপোজিট ডিরেকশন হতে হবে, একটা যদি রাইট হয় একটা হচ্ছে লেফট। এই ক্রাইটেরিয়া গুলো যদি হোল্ড করে, কেউ ধারণ করে দুইটা যৌগ, তখন একটাকে আরেকটার এনানসিওমার বলা হবে, ঠিক আছে? তো এই হচ্ছে এনানসিওমারের আইডিয়া। আরেকটা কথা আমরা বলেছিলাম ডায়াস্টেরিওমার। আমরা তোমাদেরকে ডায়াস্টেরিওমারের দুইটা এক্সাম্পল বা একটা এক্সাম্পল লিখি, তাহলে হয়তো তোমরা আইডিয়া করতে পারবা। এখানে যে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড আমরা বলেছিলাম, নামগুলো এমন ভাবেই আসে যে ডি ল্যাকটিক অ্যাসিড মানে হচ্ছে যে ডান দিকে বা রাইট সাইডে হচ্ছে এই 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করায়। আর এল ল্যাকটিক অ্যাসিড ছিল যেটা লেফট সাইডে হচ্ছে 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করায়। আমি হচ্ছে কিছু কম্পাউন্ড লিখি, দেন আমরা বোঝার চেষ্টা করি কাকে কার এনানসিওমার, কাকে কার ডায়াস্টেরিওমার, এগুলি হচ্ছে বলতে পারবো। ধরো, সবাই স্টেপ বাই স্টেপ দেখো। ধরো আমাদের কাছে এরকম একটা যৌগ আছে, তো আমরা অন্য কোনো কিছু, অন্য কোনো যৌগ খোঁজার আগে, এই যৌগ ধরো আমরা সিলেট মার্কেটে যে পাইছে, আমরা কক্সবাজার মার্কেটে যে যৌগ খোঁজার আগে আগে এই যৌগটা বা এই কম্পাউন্ডটার কি অবস্থা বোঝার চেষ্টা করি। দেখো তো, এই যে এখানে যে কার্বনটা, ফার্স্ট কার্বনটার কথা চিন্তা করো, প্রথম কার্বনটা এই যে 1 2 3 4। তো প্রথম যে কম্পাউন্ড কার্বনটা বলতো, এটা কি কাইরাল কার্বন নাকি কাইরাল কার্বন না? না।
কাইরাল কার্বন না, কারণ দেখাই যাচ্ছে এক কার্বনের হাতেই তিনটা হাইড্রোজেন আছে। কাইরাল কার্বনের তো কন্ডিশন ছিল চার হাতে চারটা ডিফারেন্ট জিনিস, তো এক নাম্বার কার্বনটা কাইরাল কার্বন না। যদি বলি সেকেন্ড কার্বনটা, এটা কাইরাল কার্বন কিনা? না ভাই, এটাও না। এটা কেন না বলো তো? কার্বন দুই পাশে অ্যাটাচড। দেখো, এই কার্বনটার এক হাতে তুমি চিন্তা করবে ফুল রেডিকেলটা মিথাইল গ্রুপ, এক হাতে হচ্ছে ব্রোমিন, এক হাতে হাইড্রোজেন, আরেক হাতে এই পুরো পার্টটা। তো টেকনিক্যালি এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। মানে তোমার হাতে ডিরেক্টলি একটা অ্যাটম থাকা লাগবে না, মানে ফুল গ্রুপ যা আছে আর কি কানেক্টেড, পুরো জিনিসটার দিকে তাকাইলেই হবে। তো এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, সবাই একটু বুঝে রাখো, এখানে কনফিউজ হওয়া যাবে না। এরপরের যে কার্বনটা বলো তো, এটাকে কাইরাল কার্বন বলা যাবে কিনা? জি, এটা বলা ঠিক যাবে। আছে, এইটাও হচ্ছে একই লজিকে, এটাও হচ্ছে কাইরাল কার্বন হবে। দেখো, মানে আইডিয়া বোধহয় বুঝতে পারছো যে এক হাতে ক্লোরিন, এক হাতে হাইড্রোজেন, এক হাতে মিথাইল, আর এক হাতে উপরে যা কিছু আছে পুরোটা হচ্ছে কানেক্টেড, তো এটা হচ্ছে কাইরাল কার্বন। এর নিচেটা কাইরাল কার্বন না, কারণ এক কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন কানেক্টেড। তো কাইরাল কার্বন যদি থাকে তাহলে তো আমরা জানি এটা তো আসলে অপটিক্যালি মানে অ্যাক্টিভ হয়, সো এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, তার মানে লাইট যদি এটার উপরে পড়ে, এটাকে এটার এই কম্পাউন্ডটার লাইটকে নাড়াচাড়া করার ক্ষমতা আছে, তাই তো? এই পর্যন্ত কথা আমরা বলতে পারি। দেন একটু চিন্তা করে দেখো, আমরা যদি অন্য একটা জায়গা থেকে আরেকটা কম্পাউন্ড কালেক্ট করি, যে কম্পাউন্ডটার চেহারা হচ্ছে ধরো এরকম, তোমরা নিজেরা কল্পনা করতে পারো, দেখে দেখেও বলতে পারো যে এই সেকেন্ড কম্পাউন্ডটা আমরা কিরকম কম্পাউন্ড এক্সপেক্ট করতেছি। ভাই, একটা কার্বনে একটা কাইরাল কার্বন থাকলেই কি ওটা অপটিক্যালি অ্যাক্টিভ? হ্যাঁ হ্যাঁ, লিস্ট একটা কাইরাল কার্বন থাকলে সেটা অপটিক্যালি জি অ্যাক্টিভ। ভাই। তো ধরো আমরা আরেকটা জায়গা থেকে আরেকটা কম্পাউন্ড কালেক্ট করলাম যেটা দেখতে হচ্ছে এইরকম, এটা একটা ডিফারেন্ট কম্পাউন্ড। তো দেখো এই কম্পাউন্ডটাতে চট করে একটু চেক করে ফেলো, এখানে কাইরাল কার্বন আছে অবভিয়াসলি আগেরটার মতো, তার মানে এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, ফার্স্ট আর সেকেন্ড কম্পাউন্ডের মধ্যে একটা সিমিলারিটি মনে হয় পাওয়া যাচ্ছে, তাই না? ফার্স্ট কম্পাউন্ডটাকে যদি আমরা মিররের সামনে রাখি, তাহলেই আসলে সেকেন্ড কম্পাউন্ডটা হয়ে যাচ্ছে সামহাও, তাই না? তো এক আর দুই, এই দুইটা কম্পাউন্ড মিউচুয়ালি একটা আরেকটার কি মিরর ইমেজ। মিরর ইমেজ। আবার তুমি যদি সেকেন্ড কম্পাউন্ডটাকে জাস্ট স্ক্রিন থেকে এরকম ধরো, এটাকে ধরে টেনে বের করে নিয়ে আসো, এনে সেকেন্ডের উপরে বসাও, বসাতে পারবা? পুরোপুরি মিলবে? মিলবে না। এই ব্রোমিন আর ক্লোরিনটা যে এই হাইড্রোজেন আর হাইড্রোজেনের উপরে যে পড়বে। তো এখান থেকে বোঝা যাচ্ছে এটা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছে। তাহলে এই দুইটা কম্পাউন্ডকে আমরা কি বলতে পারবো বলো তো? একটা আরেকটার হচ্ছে কি হবে? একটা আরেকটার হচ্ছে এনানসিওমার হবে। তো এই যে দুইটা কম্পাউন্ড তুমি দেখতেছো, এই কম্পাউন্ড গুলি হচ্ছে একটা আরেকটার এনানসিওমার। ঠিক আছে, তো এইটা হচ্ছে এনানসিওমারের আইডিয়া। আর ধরো আমরা আরেকটা নতুন কম্পাউন্ড দেখলাম, এই কম্পাউন্ড থার্ড কম্পাউন্ডটা, আরেকটা কম্পাউন্ড কালেক্ট করলাম ফোর্থ কম্পাউন্ড, সেটা দেখতে হচ্ছে এইরকম। সবাই তিন আর চার এই দুইটা কম্পাউন্ড একটু কম্পেয়ার করে দেখো তো, এই দুইটা কম্পাউন্ডে কাইরাল কার্বন আছে অবশ্যই, তার মানে দুইটা কম্পাউন্ডে অপটিক্যালি অ্যাক্টিভ। যদি বলি ফার্স্ট কম্পাউন্ডটাকে সেকেন্ড কম্পাউন্ডের মিরর ইমেজ, হ্যাঁ, কোনটা ফার্স্ট এখানে? এখানে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর। ওয়ান আর টু ডিসকাশন ডান, ওয়ান আর টু নিয়ে আর কোনো কথা নেই। থ্রি আর ফোর নিয়ে আমরা কথা বলতেছি। থ্রি আর ফোর দুইটার মধ্যেই দেখো কাইরাল কার্বন আছে, তো দুইটা কম্পাউন্ডই অপটিক্যালি অ্যাক্টিভ, আলোক সক্রিয় যৌগ। কোশ্চেন সেকেন্ড হচ্ছে
3 আর 4 কি মিরর ইমেজ ফর্মে আছে কিনা, একটা যৌগের দর্পণ প্রতিবিম্ব হিসেবে কি আরেকটা যৌগ পাওয়া যাচ্ছে এখানে? মানে 3 কে যদি তুমি মিররের সামনে নাও তাহলে কি 4 চলে আসবে বলো একসাথে। তো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। শিওর? জি ভাইয়া। না মনে হয় না ভাই। ভালো করে দেখো, মানে এগুলা নিয়ে তাড়াহুড়ার কিছু নাই, আস্তে ধীরে ঠান্ডা মাথায় দেখো। মানে এটা তো বুঝি মিরর ইমেজ হলে কি হয়, জাস্ট সিম্পলি সাইড চেঞ্জ হয়ে যায়, তাই না? হ্যাঁ, যাবে তো মনে হয়। মানে মনে হওয়ার তো কিছু নাই, সেই কনফার্মেশনটাই জি আমরা ভাইয়া, চাচ্ছি। যাবে আর কি, যাবে। হ্যাঁ মানে সেটাই বলতেছি, যাবে ভাই, একটা যাবে। কম্পাউন্ডকে যখন তুমি মিররের সামনে নিবা তখন কি হয়, জাস্ট রাইট আর লেফট এই দুইটা পার্ট হচ্ছে সোয়াপ করে, চেঞ্জ হয়ে যায়। তো এইটার রাইটে আমি দেখতে পাচ্ছি ব্রোমিন হাইড্রোজেন, তো এইখানে ব্রোমিন হাইড্রোজেন লেফটে চলে আসবে। এইটা লেফটে ছিল HCl, এটা রাইটে চলে আসবে। তো অবশ্যই 3কে তুমি যদি মিররের সামনে নাও তাহলে তুমি 4 পাবা, মানে 4-এর মতো একটা চেহারা পাবা আর কি। ঠিক আছে, এখানে কনফিউশনের মনে হয় হইতে পারে এরকম কোনো অপশন আসলে নাই, হবে অথবা হবে না, এই দুইটা হচ্ছে অপশন। তো 3 আর 4 দুইটাই হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, একটা আরেকটার মিরর ইমেজ। এবং 4কে তুমি যদি উঠাই নিয়ে 3-এর উপর বসাতে চাও, এটা সুপার ইম্পোজ হবে না, বসবে না একটার উপর আরেকটা। তো 3 আর 4কে আমরা মিউচুয়ালি কি বলতে পারি, একটা আরেকটার এনানসিওমার বলতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি অন্যভাবে বলি, যে তুমি যদি এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডটা নাও, ধরো 2 আর 4 যদি তোমাকে কম্পেয়ার করতে বলি, দেখো তো 2 আর 4 শুধু, অন্য সবকিছু দরকার হলে হাত দিয়ে চেপে ধরে মুছে ফেলো, মুছে ফেলে হচ্ছে জাস্ট আমারে বলো যে 2 আর 4-এর মধ্যে মানে পার্থক্য কি বা বৈশিষ্ট্যটা কি। দুইটাই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, রাইট? এটার মধ্যেও কাইরাল কার্বন আছে, সরি এখানেও হচ্ছে কাইরাল কার্বন আছে, কিন্তু 2 আর 4 কি মিরর ইমেজ? না ভাই, এটা মিরর ইমেজ না। 2 আর 4 কিন্তু মিরর ইমেজ না, রাইট? 2 আর 4 যদি মিরর ইমেজ না হয় তাহলে লাইটকে কি মানে সমান সমান অ্যাঙ্গেলে অপোজিট ডিরেকশনে ঘোরানোর কথা? না ভাইয়া। অবশ্যই ঘোরানোর কথা না। এইটা ট্রু, প্রত্যেকের যার যার মতো করে লাইটকে ঘোরাবে, বাট এইটা বলতে পারবো না যে 2 আর 4 হচ্ছে সমান সমান অ্যাঙ্গেলে অপোজিট ডিরেকশনে ঘোরাবে। দুই ক্ষেত্রে অ্যাঙ্গেলের ভ্যালুটা থিটা হওয়ার কথা না। রাদার প্রথমটার ক্ষেত্রে যদি যেটা বলতেছিলাম θ1 হয়, দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে θ2। প্রত্যেকটা কম্পাউন্ড নিজের মতো করে হচ্ছে লাইটকে বাঁকাবে। বাট তুমি যদি চিন্তা করো যে ধরো এখানে যে রেডিকেল গুলি আছে, যে অ্যাটম গুলা নিয়ে কম্পাউন্ডটা ফর্ম, এখানে কিন্তু ওই রেডিকেল বা ওই অ্যাটম গুলাই কিন্তু আছে। তো এই যে 2 আর 4-এর মধ্যে যে সম্পর্ক, এইটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্টেরিওমার। ঠিক আছে, তো এই 4টা কম্পাউন্ড দেখে তোমরা এনানসিওমার আর ডায়াস্টেরিওমার মানে এই আইডিয়াটা একটু জাস্ট বোঝার চেষ্টা করো আর কি, তাইলেই হবে। ভাইয়া, 1 আর 4-এর মধ্যে কি হবে তাহলে? 1 আর 4 চিন্তা করে দেখো, মিরর ইমেজ না হলেই হচ্ছে ডায়াস্টেরিওমার, 1 আর 4 ডায়াস্টেরিওমার হবে। যদি ক্লোরিনের জায়গায় ফ্লোরিন থাকতো তাহলে কি মানে এটা কিছু ক্লোরিন হতো না? ক্লোরিনের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে ওই যে মিরর ইমেজ হচ্ছে নাকি হচ্ছে না ওই জিনিসগুলি। অ্যাটম গুলো ডিফারেন্ট হলে সমস্যা নেই, মানে স্ট্রাকচার সেম বাট অ্যাটম গুলো অ্যাটম ডিফারেন্ট। ডিফারেন্ট হলে তো তোমার এটা এই ও অপটিক্যাল আইসোমারই তো। আইসোমারিজমের ও জি মধ্যেই ভাই। ঢুকবে না, জি বুঝছো? ভাই, আগে জি তো ভাই। তোমাকে ওই মলিকুলার ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা সেম এনশিওর করতে হবে, কানেক্টিভিটি সেম এনশিওর করতে হবে। দেখো 2 আর 4-কে কেন আমরা কম্পেয়ার করবো বা 1 আর 4-কে কেন কম্পেয়ার করতে পারি, কানেক্টিভিটি কিন্তু সেম। দেখো এই কার্বনের সাথে মিথাইল ছিল, ব্রোমিন ছিল, হাইড্রোজেন ছিল। তো তুমি যদি বলো প্রথম কার্বনের সাথে 3টা পার্টিকেল কানেক্টেড ছিল, মিথাইল, ব্রোমিন, হাইড্রোজেন। 4-এও দেখো মিথাইল, ব্রোমিন, হাইড্রোজেন, কে কোথায় আছে জানি না, বাট এই তিনটাই কিন্তু কানেক্টেড আছে। তো আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেতের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী কিন্তু 2 আর 4-এর কিন্তু বলতে হবে আণবিক সংকেত, গাঠনিক সংকেত মানে মলিকুলার ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা দুইটাই কিন্তু সেম আছে, বুঝছো? এই জন্য আমরা 2 আর 4-কে কম্পেয়ার করতে পারতেছি। সেম গোজ ফর 1 and 4, জুবাইর যেটা বলতেছিল। দেখো এখানেও ফার্স্ট কার্বনে যেই 3টা পার্টিকেল কানেক্টেড, ফার্স্ট কার্বনে সেই 3টা পার্টিকেলে কিন্তু কানেক্টেড। সেকেন্ড পার্টিকেলে সেকেন্ড কার্বনে যে 3টা কানেক্টেড, সেকেন্ড কার্বনে সেই 3টাই কানেক্টেড। তার মানে মলিকুলার ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা, আণবিক এবং গাঠনিক সংকেত 1 আর 4-এর সেম। এখন আমি চিন্তা করব অপটিক্যাল আইসোমারিজমের পার্টটা, হ্যাঁ দুইটাতেই আলোক সক্রিয়তা আছে যেহেতু কার্বন কার্বন আছে, বাট 1 আর 4 একে অন্যের দর্পণ প্রতিবিম্ব হইতে পারে নাই। অতএব আলো যদি পড়ে তাহলে আলোকে বাঁকাবে যার যার মতো করে, কিন্তু এইটা বলতে পারবো না যে সমান সমান অ্যাঙ্গেলে অপোজিট দিকে বাঁকাবে। তো 1 আর 4
কি হইতে পারে? ডায়াস্টেরিওমার হইতে পারে। কি হইতে পারে না? এনানসিওমার হইতে পারে না। ঠিক আছে, তাহলে 1 2 পরস্পর এনানসিওমার, 3 4 পরস্পর এনানসিওমার, কিন্তু 1 3 1 4 2 3 2 4 এগুলি হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার। সবাই ওকে? জি ভাইয়া। ভাইয়া এই প্রতিবিম্ব হওয়ার বিষয়টা কি পাশাপাশি হইতে হবে? মানে আমরা যদি দর্পণটাকে ডানে না রেখে যদি উপরে রাখতাম তাইলে তো জাস্ট ওই যে HBr আর HCl এই জিনিস দুইটা খালি উপরে নিচে হইতো, তখন কি ওইটারে আমরা প্রতিবিম্ব বলতে পারবো? বুঝি নাই, দর্পণটাকে কোথায় রাখতে চাইছো? এইখানে রাখতে চাইছো? না না, মানে এই মানে উপরের যে CH3 টা আছে ওইটার উপরে, এরপরে যদি একটা, তখন একটা যদি হ্যাঁ এখানে, এইখানে রাখতে চাইছো? হ্যাঁ তখন একটা যে, তখন তো মানে HRBR টা দর্পণের কাছাকাছি আসতো আর HCl টা দূরে চলে যেত দর্পণ থেকে, তখন ওইটাকে প্রতিবিম্ব বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওইটাকেও প্রতিবিম্ব বলতে পারি। মানে এখানে আমাদের যেভাবে দেখা সহজ আমরা ওভাবে দেখতেছি, বাট আমাদের কন্ডিশন হচ্ছে দুইটা যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হইলেই হয় ফার্স্ট, সেকেন্ড একটাকে নিয়ে আরেকটার উপর বসানোর চেষ্টা করব, মিলে যেন না যায়। তা এই এই দুইটার কন্ডিশন থাকলেই হলো। কিন্তু ওইভাবে তো আমাদের জন্য ড্র করা, চিন্তা করা, আঁকা সবই তো ঝামেলা, বুঝছো? দর্পণ প্রতিবিম্ব হওয়ার পরে কি প্রতিসম হয় এরকম কোনো উদাহরণ আছে? মানে একটার উপর একটা আহ রাখলে মিলে যাবে দর্পণ এরকম? প্রতিবিম্ব হওয়ার পর প্রতিসম হয় না, আমার মনে হয় তুমি রং ওয়ার্ড বলছো। প্রতিসম তো সে হবেই না, প্রথম কথা প্রতিসম না, কাইরাল মানে কার্বন একটার যখন। উপর আরেকটা রেখে দিলে মিলে যাবে ও এমন না? না না না, এটা বোধহয় গতদিন তোমরা একজন জিজ্ঞাসা করছিলা, মানে এমন কোনো কন্ডিশন নাই যে দর্পণ প্রতিবিম্ব হলেই সে উপরে মিলে যাবে না, এরকম কোনো কন্ডিশন নাই। অনেক কম্পাউন্ড, অনেক বস্তুর দর্পণ প্রতিবিম্ব আছে যেটা খুব সুন্দর করে আগেটার উপরে বসে পড়ে, বুঝছো? যেমন মানে অনেক আগে আমি এরকম একটা জিনিস দেখেছিলাম, যে একটা চেয়ার যদি চিন্তা করো তুমি, ধরো এরকম একটা চেয়ার আছে, এটাকে তুমি যদি মিরর ইমেজ হিসেবে নাও, মিরর ইমেজটাকে মেইন জিনিসটার উপর বসায় ফেলা যায় ঠিকঠাক মতো। তো সোজা কথায় এরকম অনেক শেপের কম্পাউন্ড আছে যেটার মিরর ইমেজ খুব সুন্দরভাবে আগেটার উপর প্লেস হয়ে যেতে পারবে, বুঝছো? তো ওই জন্যই এই দুইটা কথাই মেনশন করতে হয়, যে দর্পণ প্রতিবিম্ব এবং অউপরিস্থাপনীয়। কারণ যদি এমন হতো যে দর্পণ প্রতিবিম্ব হলেই অউপরিস্থাপনীয় হয়, তাহলে দুইটা কথা আসলে আমরা রিপিটেটিভলি মানে রিডন্ডেন্টলি ইউজ করতাম না, একটা ইউজ করলে আর এটা না বললেও চলতো, কিন্তু এখানে দুইটাই বলতে হয় আর কি, বুঝছো যে ভাই? জি ভাইয়া। তাহলে সবাই একটু দেখো, মানে আইডিয়াটা বোঝার চেষ্টা করি আমরা, যে এখানে আসলে কে এনানসিওমার হয়, কে ডায়াস্টেরিওমার হয়। এই জিনিসগুলা নিজে নিজে এক্সাম্পল লিখতে গেলে বড়জোর ABCD XYZ এগুলা দিয়ে লিখতে পারো, বাট আমি বলবো বই থেকে পড়ে পিওর এক্সাম্পল একটা দুইটা পারলে একটু মাথায় রাখো, ওগুলা কাজে লাগবে। দেখো কার কোনো প্রশ্ন আপাতত মাথায় আসে কিনা। অ্যাকচুয়ালি ধরো মানে ইন্টারন্যাশনাল বইতে তো এত কথা লেখা থাকে না, ওখানে এনানসিওমারটা অনেক ভালো করে লেখা থাকে। এনানসিওমার লেখার পরে বলে যে দুইটা অপটিক্যাল আইসোমার যদি এনানসিওমার না হয়, তাহলে এরা হচ্ছে ডায়াস্টেরিওমার হবে, মানে জিনিসটা হচ্ছে এইভাবে এক লাইনে বলা থাকে আর কি। তো তোমরা জিনিসটা মাথায় রাখো যে এখানে মেইন কন্ডিশন হবে আসলে একটা একটা মিরর ইমেজ হবে না, তখনই তুমি এদেরকে ডায়াস্টেরিওমার বলে ফেলতে পারো। আর একটা জিনিস তো বুঝছো, ডায়াস্টেরিওমার গুলার মধ্যে কিন্তু ধর্মের বেশ ভালো রকমের পার্থক্য থাকা উচিত, কিন্তু এনানসিওমার গুলাতে খুবই ক্লোজ রিলেশন থাকবে, মানে ডিফারেন্স থাকবে হচ্ছে অনেক কম আর কি। ঠিক আছে। আর বইতে এনানসিওমারের সবচেয়ে ফেমাস এক্সাম্পল ইউজ করা আছে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড। সো এইটা একটু মাথায় রাখো আর কি, 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে ডানে এবং বামে ঘোরানোর যে ব্যাপারটা। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল, তো এই হ্যাঁ টপিকটা তো মানে কাজে লাগে না তেমন, তো এত মানে পড়ার কি দরকার? পুরো অর্গানিক তো আমরা এটা ছাড়াই পড়লাম। হ্যাঁ, কাজে লাগে না তো, সেটা তো তোমাদের বললাম, এটা তো আসলে আসবে হচ্ছে 2 মার্কের জন্য, ডেফিনেশন হিসেবে আসবে। ওই জন্যই তো এটা সবার শেষে পড়তেছি। কি ভাইয়া? যদি আগে লাগতো তাহলে তো আগেই পড়তাম। আচ্ছা, এইখানে হচ্ছে আচ্ছা এই টপিকের উদ্দেশ্য হচ্ছে নতুন কিছু টার্ম শেখানো, নতুন কিছু ঘটনা জানা, এর বেশি কিছু না। হ্যাঁ বলো। হ্যাঁ, দর্পণ প্রতিবিম্ব মানে কি ভাই? এটা আয়নার সামনে ধরলে এরকম দেখা যাবে মানে? এটাই কি মেইন জিনিসটা? হ্যাঁ, ভাই এটার সাথে কেমিক্যালের সম্পর্ক কোথায়? মানে আয়নার কেমিক্যালের সামনে। সম্পর্ক নাই তো, তুমি চিনবা কিভাবে দুইটা যৌগকে, সেইটার বৈশিষ্ট্য হিসাবে এটা বলা আছে। নাহলে তুমি দেখো, তুমি যদি দর্পণ প্রতিবিম্ব টাইপের শব্দ ব্যবহার না করো,
তাহলে 1 আর 2 যে দুইটা যৌগ তুমি বুঝাইতে চাচ্ছ, এটা তুমি মুখে বলে বুঝাবা কিভাবে? এইভাবে বলে বুঝাবা যে একটাতে ব্রোমিন ডানে থাকলে আরেকটাতে ব্রোমিন বামে? তাহলে অনেকগুলা মূলকের কথা বলতে হবে না তোমাকে? তো দর্পণ প্রতিবিম্ব শব্দটা বলে আমরা অনেক কাজ সহজ করে একবারে বুঝাই ফেলছি যে আমরা আসলে কি চাই। বুঝছো? জি ভাই। আর ভাই দর্পণ প্রতিবিম্বের ওই জায়গায় মানে প্রথম জিনিসটাকে যেমনি আছে ঠিক সেম ভাবে উপরিপাতিত করতে হবে, একটু ঘুরাইলে তো আবার মিলে যায় অন্যটার সাথে, জাস্ট না একটু রোটেট। এটা না, এটা একটু আমি বলি। এটা আপাতত দেখে মনে হচ্ছে ঘুরাইলে মিলে যায়, বাট রিয়েলিটিতে যদি আসলে আমরা যোগগুলো তোমাকে দেখাতে পারতাম, তুমি যতই ঘোরাঘুরি করো এই একটা যোগ আসলে আরেকটা যোগের উপরে বসতো না, বসবে না আর কি, সোজা কথায়। দেখি টাইম পেলে আমরা তোমাদেরকে একটা দুটো ভিডিও দেখানো যায় কিনা দেখবো। মানে এইটা হচ্ছে শুধু কাগজে এঁকে রাখছি দেখে তোমার মনে হচ্ছে উঠাই একটু নাড়াচাড়া করলেই তো বসে যাবে, বাট ইন রিয়েলিটি এটা হচ্ছে অসম্ভব, একটার উপরে একটা বসবেই না কোনোভাবে, মানে মিলবেই না মূলকগুলা। ঠিক আছে? ওকে ভাই। কারণ হচ্ছে মানে কারণ অবশ্য মুখে বলে বোঝানো যাবে না, না দেখানো পর্যন্ত। এগুলো তো সবই sp3 হাইব্রিডাইজ, তো এগুলো সব চতুস্তলক ত্রিমাত্রিক আকৃতি। তো এখানে তো আমরা দ্বিমাত্রিক ভাবে এঁকে রাখছি, তাই মনে হচ্ছে যে নর্মালি বসালে মিলবে না, কিন্তু ঘোরাঘুরি করলেই মিলে যাবে। বাট ইন রিয়েলিটি দুইটাই 3D শেপ, তো তুমি কোনোভাবেই মিলাতে পারবা না আর কি। যেটা মিলবে না আমরা বলতেছি বা তুমি বুঝতেছো, ওটা আসলে মিলবেই না, যাই করো লাভ নাই, মিলবে না। এখন আমরা আরো একটা দুইটা নতুন শব্দ এখানে আছে, সেই শব্দগুলো একটু জানার চেষ্টা করি। তাহলে এখন পর্যন্ত অনেকগুলো নতুন শব্দ জানা হয়েছে: কাইরাল কার্বন, অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় যৌগ, তারপর প্লেন পোলারাইজড লাইট, তারপরে হচ্ছে এনানসিওমার, ডায়াস্টেরিওমার। 4-5টা নতুন শব্দ জানা হয়েছে। আরো একটা দুইটা বাকি আছে। একটাকে বলে হচ্ছে রেসিমিক মিক্সচার। বাংলায় বলে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিক্সচার কি জিনিস সেটা হচ্ছে সমপরিমাণ বা সমমোলার, মানে ইকুইমোলার আর কি, দুইটা এনানসিওমারকে তুমি যদি একসাথে মিক্স করো, যে মিক্সচারটা পাওয়া যায় সেটাকে বলে হচ্ছে রেসিমিক মিক্সচার। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। মানে ব্যাপারটা বুঝছো, একটা জার আছে, এটার মধ্যে তুমি যা অ্যামাউন্ট, তার 50% দিছো হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, 50% দিছো হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। তো আমরা জানি ইন্ডিভিজুয়ালি ডি ল্যাকটিক অ্যাসিড একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড যেটা লাইটকে 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলের ডানে ঘোরায়। এল ল্যাকটিক অ্যাসিড একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড যেটা লাইটকে 2.24 ডিগ্রি লেফটে ঘোরায়। তো তুমি এখানে একটা মিক্সচার ক্রিয়েট করবা যার 50% হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড থেকে আসবে, 50% হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড থেকে আসবে। তো এই মিক্সচারটার স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে এইটার মধ্যে যদি তুমি প্লেন পোলারাইজড লাইট ফেলো, দেখা যায় এই লাইট অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের মিক্সচার দিয়ে বের হচ্ছে, বাট সে ডেভিয়েট হয় না, সে ডানেও যায় না বামেও যায় না, সে সোজাসুজি বের হয়ে আসে। এরকমটা কেন হয় হয়তো আইডিয়া করতে পারতেছো। 50% কম্পাউন্ড চাচ্ছ ওরে ডানে ঘুরাইতে, 50% কম্পাউন্ড চাচ্ছ ওকে বামে ঘুরাইতে, তো ডানে বামে সমান সমান পরিমাণ ঘুরাতে চাচ্ছে। আলটিমেটলি রেজাল্টেন্ট বা লব্ধি হচ্ছে কোনো দিকেই যায় না, সে একেবারে সমান দিকে আবার বের হয়ে আসে। ঘটনা বোঝা গেল? এইটা এই জিনিস ড্র করতে যায় না, এরো টেরো গুলা ড্র করা লাগবে না, শুধু মুখে মানে বাংলা ইংলিশে লিখে দিলেই হইলো যে রেসিমিক মিক্সচার হচ্ছে ইকুইমোলার বা সমমোলার এনানসিওমারের মিক্সচার। তো এখানে 50% থাকবে হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, যদি আমরা ল্যাকটিক অ্যাসিড কনসিডার করি, আর 50% থাকবে হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এবং আইডিয়াটা আমরা এটা বলবো যে ইকুইমোলার বা সমমোলার হওয়াতে এটা আলটিমেটলি লাইটকে ডিফ্লেক্ট করতে পারে না, লাইট কোনো দিকে ডানে বামে কোনো দিকেই সরে না। তো তুমি যখন দেখবা যে লাইট যেই পথে ফেলছো সেই পথেই বের হয়ে আসছে, তখন তুমি এই মিশ্রণটাকে কি বলবা? আলোক সক্রিয় বলবা নাকি আলোক নিষ্ক্রিয় বলবা? নিষ্ক্রিয়। তুমি কিন্তু পুরো মিক্সচারটাকে তখন আবার ক্লেম করবা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তো স্পেশালিটি হচ্ছে এইটাই যে দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তুমি মিক্স করছো, রেজাল্ট সে দিচ্ছে কিসের মতো? একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডের মতো সে একটা রেজাল্ট দিচ্ছে। এটাই হচ্ছে রেসমিক মিক্সচারের স্পেশালিটি। ঠিক আছে? তো এটাও আসতে পারে 1 মার্ক 2 মার্কের জন্য, রেসমিক মিক্সচার কাকে বলে। নর্মালি এইখানে আমরা যে নতুন টার্ম গুলো শুনতেছি সব হচ্ছে ওই যে সব সিকিউ এর 1 মার্ক এবং 2 মার্কের যে জায়গাটা, ওই জায়গাতে হচ্ছে এই টার্ম গুলা বারবার কাজে লাগবে। সিম্পল কোশ্চেন: রেসিমিক মিক্সচার কি, এনানসিওমার কি, ডায়াস্টেরিওমার কি, কাইরাল কার্বন কি,
ঠিক আছে, মানে এইগুলা হচ্ছে কোশ্চেন আর কি। তো প্রত্যেকটা জিনিস ফর্মালি বইতে যেভাবে ডিফাইন করা আছে, ডেফিনেশন এবং এক্সাম্পল, বেশি কিছু লাগবে না। তাহলে গেল রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচারের পরে আরেকটা জিনিস আছে, এটাকে বলে হচ্ছে মেসো কম্পাউন্ড। আচ্ছা, বক্তা এটা প্রশ্ন করছো যে আচ্ছা ভাই, ডিল্যাকটিক অ্যাসিড এল্যাকটিক অ্যাসিড এরা নিজেরা এখানে কিভাবে থাকবে? আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিড না, নিজেরা তো কিছু থাকবে না, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাই থাকবে, মানে একসাথে সবই তো ধরো লিকুইড টাইপের, একসাথে মিলে আছে এরকম আর কি, মানে এক জায়গায় আছে, বাট নট নেসেসারিলি কানেক্ট হয়ে থাকতে হবে, কানেক্টেড নেই। ঠিক আছে। আচ্ছা, লাস্ট হচ্ছে মেসো কম্পাউন্ড বা মেসো যৌগ বলি। মেসো যৌগ বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রেসিমিক মিক্সচার আর মেসো যৌগের ইফেক্ট হচ্ছে সেম, মানে একই রকম অ্যাক্টিভিটি, বাট ডিফারেন্স হচ্ছে রেসিমিক মিক্সচার নামই হচ্ছে মিক্সচার, তার মানে এখানে মাল্টিপল জিনিসপত্র, দুইটা জিনিস মিলানো হয়েছে। মেসো কম্পাউন্ড মানে হচ্ছে ইফেক্ট দিবে রেসমিক মিক্সচারের মতো, বাট সে একা একটা কম্পাউন্ড, তার মানে এমন একটা কম্পাউন্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কম্পাউন্ডটাই এমন যে সে মানে লাইট যদি পড়ে, লাইটকে ডানে বামে আসলে বাঁকাবে না, সে সোজা হচ্ছে চলে আসার সুযোগ করে দিবে। দাঁড়াও, আমরা তোমাকে একটা মেসো কম্পাউন্ডের এক্সাম্পল দিই, তাহলে হয়তো জিনিসটা একবারে বলে ফেলা যাবে। ধরো আমি লিখে নেই, লিখার পর একটু চেক করে দেখতে হবে যে আসলে এটা প্রপার এক্সাম্পল হয়েছে কিনা। ইন্টারেস্টিং, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, না কিন্তু তালগোল পাকায় যাবে সব। এই যে দেখো, একটা কম্পাউন্ড আমরা লিখলাম, চিন্তা করে দেখো তো, এই যে কার্বনটা, এই যে এখানে যে কার্বনটা আছে, এটা কি কাইরাল কার্বন কিনা? কুইক কুইক অ্যান্সার দাও তো। জি ভাইয়া। সবাই ভালো করে চেক করো, এটা কি কাইরাল কার্বন? জি ভাই। ঠিক আছে, গুড। এটা যদি কাইরাল কার্বন হয়, এর নিচের ঠিক আছে, আমি একটু মার্ক করে রাখি, তোমরা মার্ক করে রাখো, স্টার মার্ক দিই। এটা কি কাইরাল কার্বন? চেক করে একটু বলো তো। জি জি ভাই। ভাই, এটা হ্যাঁ, তাহলে এই কম্পাউন্ডটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হওয়া উচিত নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হওয়া উচিত? হওয়া উচিত থিওরি উচিত। অনুযায়ী। ঠিক আছে, মানে আমরা যা জানি, মানে প্রশ্ন করতেছি মানে হচ্ছে আমরা তো একদম নতুন নাই টপিকটাতে, এই টপিকটা যেহেতু গতদিন থেকে পড়তেছি, অনেকগুলা জিনিস আমরা অলরেডি জানি, আমরা যা যা জানি সেগুলো যদি অ্যাপ্লাই করি, দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ কার্বন এখানে পাওয়া যাচ্ছে, তো ইট শুড বি অপটিক্যালি অ্যাক্টিভ, এটা লাইটকে বাঁকানোর ক্ষমতা থাকা উচিত। কিন্তু যদি আমরা এই কম্পাউন্ডের উপরে হচ্ছে লাইট ফেলি, তখন দেখা যায় সে আসলে লাইটকে ডিফ্লেক্ট করতে পারে না। ধরো লাইটকে ফেললাম, লাইট একদম যেই পথে আসছে ঠিক সেই পথেই বের হয়ে আসে, না ডানে না বামে, কোনো দিকেই বাঁকে না। তো আমরা এটা রিজন খোঁজার ক্ষেত্রে মানে অনেক জটিল ভাবে রিজন বলতে পারি, অনেক সহজ ভাবেও রিজন বলতে পারি। দেখো, এইখানে যদি আমরা একটা মিররের প্লেন কল্পনা করি, যে একটা মিরর এই কম্পাউন্ডের মাঝখানে আছে, তাহলে দেখো তো উপরে যা আছে সেটাই রিফ্লেক্ট হয়ে নিচের অংশটুকু হয়ে যায় কিনা। জি ভাইয়া, সিমেট্রি। তো এই কম্পাউন্ডটা বেসিক্যালি হচ্ছে সিমেট্রিক। মনে আছে একদম শুরুতে, মানে লেকচারের শুরুর দিকে কিন্তু আমরা বলেছিলাম যে কাইরাল কার্বন টার্বন সব হচ্ছে পরের কথা, ফার্স্ট থিং হচ্ছে কম্পাউন্ডটা কোনোভাবেই কি হওয়া যাবে না বলতো, সিমেট্রিক হওয়া যাবে না। তো এটা কিন্তু সিমেট্রিক একটা কম্পাউন্ড, এটা কিন্তু অনেকেই খেয়াল করতে পারবে না, অনেক অনেক ঘুরায় পেঁচায় জিনিসটাতে আসবে, বাট মেইন কথা হচ্ছে এই কম্পাউন্ডটা সিমেট্রিক হওয়াতে বেসিক্যালি এটা আসলে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাইতে পারবে না। হ্যাঁ, এটা আবার উপরিপাতিত তো হবে না, ওটার জন্য তো।
হ্যাঁ, বাট বাকি যা কিছু বলবা সব তো পরের কথা, মানে সে তো ফার্স্ট ক্রাইটেরিয়াতে আসলে বাদ পড়ে যাচ্ছে। তো আমরা যদি এটা খেয়াল করতে না পারি তাহলে ধরো পরে কোথাও না কোথাও এসে হচ্ছে আমাদেরকে অন্য কোনো ভাবে এটাতে চেক করে বের করতে হবে আর কি। এটা হচ্ছে বইয়েরই একটা ধরো প্রবলেম বলতে পারো, কারণ সিমেট্রিক হলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে না, এটা ছিল মেইন কন্ডিশন। বইতে এই কথাটা বলতে চায় নাই, বইতে বারবার বলছে যে কাইরাল কার্বন থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই এক্সাম্পল এক্সিস্ট করাটাই একটা কনফিউজিং পার্ট, যে তুমি যদি আসল কথাটা না বলো যে অপটিক্যালি অ্যাক্টিভ হবে না যদি সে সিমেট্রিক হয়, মানে সিমেট্রিক হলেই সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে না, এই কথাটা ডিরেক্টলি বলে দিলে ভালো হইতো। এই কথাটা না বলাতে এইখানে দেখো ঠিকই কাইরাল কার্বন আছে, ঠিকই তার অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কথা, বাট সে এমন ভাবে আছে সে কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে পারতেছে না, সে কিন্তু আলোকে বাঁকাইতে পারতেছে না। তো মেসোযৌগ হচ্ছে এই টাইপের যৌগগুলি যেখানে তুমি বলতে পারো যে যৌগের একটা অংশ আরেকটা অংশের দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছে। তো এইখানে একই অবস্থা, লাইট যদি পড়ে লাইট ডানে বামে বাঁকে না, লাইট হচ্ছে সোজা বের হয়ে আসে। আর ডিপ ইনসাইড তুমি আসলে রিজনটা জানো, এই যৌগটা একটা প্রতিসম যৌগ, সিমেট্রিক কম্পাউন্ড, দ্যাটস ওয়াই এটা আসলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, তো এই পার্টে এর বেশি কিছু নাই, যতগুলো টার্ম নতুন শুনলা সবগুলো টার্মের আবার বলতেছি ডেফিনেশন এবং একটা করে এক্সাম্পল বা দুইটা করে এক্সাম্পল, এতটুকু জানলেই কাজ হয়ে যাবে তোমার। ঠিক আছে, আমাকে 10-20 সেকেন্ড টাইম দাও, আমি দেখি কোনো সুইটেবল ভিডিও পাওয়া যায় কিনা। তো আমরা তখন ধরে যা বললাম এটা তাহলে ধরো। আচ্ছা ভাই, তাহলে কি সব এনানসিওমার গুলা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? এনানসিওমার কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? এনানসিওমার তো কাইরাল কার্বন আছে, সে তো লাইটকে ডানে ঘুরায় বামে ঘুরায়। আচ্ছা, এনানসিওমারের মানে ইন্ডিভিজুয়াল একটা পার্টিকেল। হ্যাঁ, এনানসিওমার মানে তো ওই যে আইসোটোপের মতো, একটা যৌগ মিলে তো আর আইসোটোপ হয় না, আইসোটোপ মানে তো দুইটা পরমাণুর সম্পর্ক। তো এনানসিওমার মানে তো আলোক সমাণু, ওই যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড হচ্ছে একটা আরেকটার সমাণু। আচ্ছা। আর আরেকটা কথা একবারে বলে নেই, যেহেতু সবই বলছি, তোমরা বইপত্র খুলে মাঝে মাঝে হাতের ছবি টবি দেখবা। এই হাতের ছবিগুলা কোত্থেকে আসে কেন আসে এটা হচ্ছে যে বুঝতেছো। প্রথম কথা, কাইরাল কথাটার মানেই হচ্ছে হ্যান্ড। তো হাতের সাথে একটা সম্পর্ক হচ্ছে এরকম যে আমরা ধরো যে বাম হাত, এটা আমার এই বাম হাতকে ধরো এটা আমি সিলেট থেকে সংগ্রহ করছি, ঠিক আছে, এটা এই ডান হাত সংগ্রহ করছি হচ্ছে ময়মনসিংহ থেকে। এখন এই যে দুইটা যৌগ, এই দুইটাকে যদি যৌগ কনসিডার করি, দেখো এই হাতটাকে মিররের সামনে নিলে এই ইমেজটা পাওয়া যাবে না? পাওয়া যাবে। তো দেন আমি এইটার উপর যদি এইটাকে প্লেস করার ট্রাই করি, এটা কিন্তু কখনোই ওই সুপার ইম্পোজ হবে না, ঠিক আছে। তো এই জিনিসটা বোঝানোর জন্য নর্মালি হাতের এক্সাম্পলটা বারবার আসে, বোঝানোর জন্য আমরা কি বলতে চাই। তো ডান হাত আর বাম হাতের মতো দুইটা যৌগ যদি কখনো আমাদের কাছে থাকে, তাহলে যৌগ দুইটা একটা একটা দর্পণ প্রতিবিম্ব, কিন্তু উপরিস্থাপনীয় না বা সুপার ইম্পসিবল না। এই টাইপ কম্পাউন্ড গুলাকে আমরা হচ্ছে যে এনানসিওমার বা অপটিক্যাল আইসোটোপ, সরি অপটিক্যাল আইসোমার, এগুলা হচ্ছে বলতে চাই আর কি। আচ্ছা, এখানে একটা ভিডিও পাওয়া গেছে, দাঁড়াও আমি এটা একটু শেয়ার দিচ্ছি তোমাদেরকে। ইউটিউবে ভিডিও ডিরেক্টলি শেয়ার দেওয়ার আবার ঝামেলা আছে, ওরা ওই যে কপিরাইট টপিরাইটের ইয়েতে ধরে ওগুলো অনেক সময় সাউন্ড বন্ধ দিয়ে না করে দেবে তাই। সাউন্ড টাউন। ঠিক আছে, আচ্ছা আমি প্লে দিচ্ছি, দেখো যত আপাতত যারা ক্লাসে আছি শোনাও দরকার, শুনতে টুনতে পাও কিনা, তাইলেই হবে। Optical isomerism. Organic compounds containing a carbon atom to which 4 different atoms or groups of atoms are attached are called chiral compounds. A mirror image of a chiral compound cannot be superimposed on the original. It is called an optical isomer. These isomers have identical melting and boiling temperatures, densities and solubilities. However, they differ in their chemical reactivity. Optical isomers are sometimes called right or left-handed because hands are also mirror এখানে তো দাঁড়াও একটু দেখতেছি,
আচ্ছা, কোনো ইয়ে নাই, সাবটাইটেল নাই, ঠিক আছে। images which cannot be superimposed. In biochemistry, nearly all amino acids are chiral, and therefore any proteins, hormones, and enzymes derived from amino acids are also chiral. This amino acid is alanine, the hydrogen atom, a methyl group, an amino group, and a carboxylic acid group attached to the same chiral carbon atom. Alanine has one chiral carbon atom and therefore just two possible optical isomers. More complex biological compounds may have more. For example, morphine, a naturally occurring opiate, has 5 chiral carbon atoms and 32 possible optical isomers. Fortunately, nature is so efficient in biosynthesis that biological systems produce only one optical isomer of any chiral compound. Optical isomers may react to form different products, and these can differ widely in their physiological or pharmacological efficacy. আচ্ছা, এটা তো খুব ইফেক্টিভ ভিডিও মনে হচ্ছে না, দাঁড়াও। The production of না, আমাদেরকে অন্য ভিডিও খুঁজতে হবে, বুঝছো, এটাতে কাজ হচ্ছে না। দাঁড়াও, বেশি হাই লেভেলের এটা। হাই লেভেলে বলতে ওরা হচ্ছে সব ওই বায়োলজিক্যাল কম্পাউন্ড যেগুলি সেগুলা নিয়ে ডিসকাস করতেছে, ওটা তো আমাদের ইন্টেনশন না। এনানসিওমার কি একটার বেশি হতে পারে? মানে 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 একটা কম্পাউন্ডের এনানসিওমার? না না, দাঁড়াও, এখানে যেগুলো 32টা কি জানি হয় আইসোমার মানুষের স্বপ্ন পূরণের অনলাইন পার্টনার রবি অ্যাড হচ্ছে। ডাবল আরে কি বিপদ! এলো নতুন জারো প্রতিশক্তি কিনেছেন তো? হ্যাঁ, ব্রেভ ইউজ করেন, অ্যাড নেই। আরে দেখো এর সমস্যা কি। আচ্ছা, এইখানে কি আছে জানি না, আগে দেখি। হ্যাঁ, সাউন্ডটা একটু বাড়ালে ভালো হয়। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ রাহাত, তোমার ওই যে প্রশ্নটার উত্তর কিন্তু দিচ্ছে, মনোযোগ দিয়ে শোনো, তাহলে একটু আগে থেকে দিচ্ছি। If I was to make a mirror image copy this time, then although those molecules look the same, in fact they're not. The mirror image is no longer superimposable. এই যে No দেখো, longer looks exactly the same. It doesn't fit. They are non-superimposable molecules. And this is the essence of this chirality idea. All right, our little stormtrooper has discovered a molecule with a central carbon with 4 different groups or atoms bonded to it. A carbon such as that is called a chiral or an asymmetric carbon. If I was to bring a mirror up to chat for the zombies, if I was to bring a mirror up to it and look at its reflection, I now have a pair of enantiomers. That is a molecule with a chiral carbon and its reflection, or the molecule that would be its reflection. And these molecules look identical, but they're really not. They may have different chemical and physical properties, and even biological properties. So let's move on and try and investigate a little more. Okay, so I've made a large scale version here. I'm going to make 2 identical copies of this molecule. Now notice this also has a chiral carbon, and you can even say the molecule is chiral. So I'm now going to try and put one identical molecule on top of the other one. And you'll see, hopefully, nearly, that this is possible. They are so-called superimposable. You can put দেখো এখানে বলতে যাচ্ছে এখানে কি করছে, শুনছো সবাই মনোযোগ দিয়ে, মানে একটা কম্পাউন্ডের একটা আরেকটা কপি ক্রিয়েট করছে, মানে সেম জিনিস আরেকটা বানাইছে। এই দুইটা কিন্তু সুপার ইম্পসিবল হচ্ছে, একটা উপর একটা কিন্তু বসে যাচ্ছে। one on top of the other, and they look exactly the same. Now, this is not a pair of enantiomers.
This is the same molecule. এবং এরকম যদি মিলে যায় তখন আমি তুমি এই দুইটা কম্পাউন্ডকে কিন্তু এনানসিওমার বলবা না, কারণ এগুলো আসলে ডিফারেন্ট যৌগ না, একই যৌগ তুমি দুইবার পাইছো। তো একই যৌগ দুইবার পেলে বা দুইটা যদি একই যৌগ হয় তাহলে তো একটা উপর আরেকটা বসবেই, ঠিক আছে? তো এগুলাকে এনানসিওমার বলা যাবে না। Two times. But what I need to do is I'm going to make this molecule here the mirror image. So I'm just going to change this to green and that to stripe up. Now they are mirror images of each other. এবার হচ্ছে দুইটা কম্পাউন্ড মিরর ইমেজ। এখন দেখো যে আসলে প্লেস হয় কিনা। They are not superimposable. No matter what I do, I cannot line these things up to look exactly the same. ভাই ঘুরে এলে মিলবে না? না, ওইটাই তো ঘুরায় ঘুরায় দেখাচ্ছে, তো দেখো মিলে কিনা। But I cannot. মানে প্রতিবার আমি পজ করতেছি, প্রতিবার মিলায় মিলায় দেখো, দেখো তো যখন এইভাবে রাখতেছে গ্রিন দুইটা মিলে যাচ্ছে, উপরে রেড দুইটা মিলে যাচ্ছে, ও ওই যে ওখানে কিন্তু এই দুইটা কিন্তু মিসম্যাচ হয়ে গেছে, ও কিন্তু ওইটাই দেখাচ্ছে ঘুরায় ঘুরায়। They look like the same molecule, but they are not. They are different molecules. They are enantiomers. ঠিক আছে, যে দেখো আরেকভাবে নিয়ে আসছে, ওই যে রেড আর ব্লুটা মিলে নাই, বাট গ্রিন, হ্যাঁ গ্রিনটা হয়তো মিলছে, বা এখানে ইয়েলোটা হয়তো মিলছে। মানে বুঝছো, এটাই দেখানোর চেষ্টা ডিফারেন্স করতেছে থাকবেই। যে যতই আমাদের মনে হোক যে এটা, ওই যে রাহাত যেটা বলতেছিল যে আমি যদি 2D করে আঁকতাম দেখলে মনে হইতো যে ঘুরেলে টুরেলে মিলে যাবে, কিন্তু এই কম্পাউন্ডের প্রপার্টি এমন, এই দুইটা আসলে কোনোভাবেই মিলবে না, একটা উপর একটা ঠিক মতো বসবে না। Getting frustrating here. Oop, blew up. Alrighty, let's look at one more thing. One more new word. So we're zooming over to this final section. There again is my molecule. Make a mirror image. Then. Okay, a pair of enantiomers. Now I'm going to scatter one of the enantiomers all over the floor. Second now. Okay, there we go. And now I'm going to take the other enantiomer and scatter that all over the floor. Now I've got a 50-50 mix of both of these enantiomers. There's a special name for that. It's called a racemic mixture. A racemic mixture. Comes from the word for grapes. I'm going to swim away. Okay, let's do a little bit of board work here. Squeaky chair. All right then, so this is butanol, and you can see that one of the carbons here, I've got a star on, and that is a chiral carbon because it has 3 different groups attached: a hydrogen, an OH, a methyl, and an ethyl group. You can also say that the molecule is chiral. So I'm going to draw out in 3D butanol. So it's a tetrahedral carbon in the middle. 2 bonds in the plane of the board, one going back, one going forward. And that symbol I've just drawn there is a mirror, because to work out what the other enantiomer is, it's a reflection. So I'm just trying to draw out the second molecule in orange as a reflection. Okay, that's now a pair of enantiomers. They may have different chemical, biological, and physical properties. All right then, so traditionally we put a little star on the chiral carbon. So I'm going to write out a bunch of chemicals here. See if you can work out which ones have a chiral carbon. আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, এখানে তো ওরা অনেক গল্প স্বল্প করছে। CH3 and the H3C. Of course, that's the same thing. You get the solution in a second. All right, so hydrogen, a methyl, an ethyl, and a propyl. That's as simple as I can put on that carbon. ঠিক আছে, এখানে ওরা হচ্ছে খুব সহজ ডিসকাশনে চলে গেছে, এসব তো আমরা পারি। ঠিক আছে, বাট ঘটনা হচ্ছে ক্লিয়ার। আমি দেখি, আমি এখন তো খুঁজে পাচ্ছি না, আরেকটা ভালো ভিডিও দেখে একটু খুঁজে টুজে আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব না, সো দ্যাট তোমরা একবারে ওই যে এনানসিওমার, ডায়াস্টেরিওমার, মেসো কম্পাউন্ড এই পুরো জিনিসটাই যেন হচ্ছে বুঝতে পারো আর কি। বাট আপাতত যতটুকু পর্যন্ত ডিসকাশন হয়েছে ওইটা মনে হয় বুঝতে পারছো, ক্লাসে আমরা যতটুকু কথাবার্তা বললাম আর কি। ঠিক আছে, আচ্ছা লিসানও হচ্ছে একটা লিঙ্ক শেয়ার করছো। লিসান তুমি একবারে লিঙ্কটা গ্রুপে দিয়ে দিও, আমাদের ফেসবুক গ্রুপটাতেই দিয়ে দিও, তাও হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আর আমরা সময় না দিই। এখান থেকে যে মূল জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন এবং হচ্ছে উদাহরণ আবার একটু মনে করাই দিচ্ছি, এই দুটা জিনিস হচ্ছে লাগবে। ঠিক আছে, আর আমাদের এখানে আর বাকি আছে হচ্ছে, বলো আর কোন টপিক হচ্ছে বাকি আছে আমাদের, দাঁড়াও।
তোমরা বাসায় অ্যারোমেটিক কম্পাউন্ডের পার্টটা পড়তেছো তো না? এগুলা কিন্তু দেরি টেরি করো না বেশি, সব তালগোল পাকায় যাবে পরে। যেমন এখানে একটা ছোট্ট জিনিস আমরা তোমারে দেখাইতে পারি, এটা শর্ট সিলেবাস হলেও সিলেবাসের মধ্যে থাকবে, যদিও খুব ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে এলিমিনেশন, এলিমিনেশন বা হচ্ছে অপসারণ। তোমাদের মনে আছে আমরা যে SN1 SN2 নামে দুইটা ঘটনা পড়েছিলাম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 এবং 2। ওই যে 1 এবং 2-র কাহিনী কি ছিল বলতো? যে রিয়েকশনে একটা মাত্র সাবস্টেন্স রিয়েকশনের রেট ডিফাইন করে, সেটার আমরা একাণবিক বিক্রিয়া বলি, ইউনিমলিকুলার বলি। আর যেখানে হচ্ছে দুইটা মলিকিউলই পার্টিসিপেট করতো রিয়েকশনে বিক্রিয়ার গতি নির্ধারণের ক্ষেত্রে, সেটাকে আমরা হচ্ছে SN2 বলতাম। SN মানে ছিল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তো তখন আমরা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে কথা বলতাম। অপসারণ এই পার্টটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, রিয়েকশন লেখাটাই ইম্পর্টেন্ট ছিল, মেকানিজমের পার্টটা ইম্পর্টেন্ট না। তো আমাদের যেহেতু শেষ সময় একটু টাইম হাতে আছে, আমরা তোমাদেরকে এলিমিনেশনটা দেখাই দিচ্ছি। একই কনটেক্সটে একই কারণে এলিমিনেশনকেও দুইটা ভাগে ভাগ করে ডিসকাস করা হয়, একটাকে বলা হয় E1, একটাকে বলা হয় হচ্ছে E2। এলিমিনেশন 1, এলিমিনেশন 2। তো আমি তোমাদেরকে E1 E2 দুইটাই জাস্ট রাফলি লিখে দেখাচ্ছি, আইডিয়া খুব সিম্পল, এর থেকে অনেক জটিল জটিল জিনিসপত্র আমরা শিখে ফেলছি এতদিনে। ভাই এটা কি ওই যে সিগমা থেকে পাই হয় ওই এলিমিনেশন হ্যাঁ হ্যাঁ রিঅ্যাকশনটা? হ্যাঁ 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 হ্যাঁ, সিগমা থেকে পাই হয়। জি ভাই। তো ধরো এরকম কোন একটা কম্পাউন্ড আমাদের কাছে আছে, অ্যালকাইল হ্যালাইড। অপসারণ বা এলিমিনেশনের ডেফিনেশনই ছিল যেখানে সিগমা থেকে পাই বন্ড ইনকাম হবে আর কি, ইনকামিং এটা কোনো পাই বন্ড থাকবে, সিগমা বন্ড চলে যাবে, তার জায়গায় পাই বন্ড ক্রিয়েট হয় যে রিয়েকশনে, সেটাকে আমরা বলি এলিমিনেশন রিয়েকশন। তো কিভাবে হয় তার দুইটা ওয়ে আছে প্রবাবল। ফার্স্ট ওয়েটা নিয়ে আমরা কথা বলতেছি। ধরো আমাদের কাছে এরকম একটা অ্যালকাইল হ্যালাইড আছে, সব হচ্ছে সিঙ্গেল বন্ড দিয়ে ফর্ম। এই যে এখানে একটা সিগমা বন্ড দেখা যাচ্ছে, এই বন্ডটা কোন দুইটা অ্যাটমের মধ্যে বলতো? কার্বন আর হ্যালোজেনের মধ্যে। সো দেয়ার ইজ এ চান্স, দেয়ার ইজ এ পসিবিলিটি যে এই বন্ডের ইলেকট্রন সব কোন দিকে শিফট করে চলে যাচ্ছে বলতো? হ্যালোজেনটার দিকে শিফট করে চলে যাচ্ছে ডিউ টু হায়ার ইলেকট্রোনেগেটিভিটি। তো সামনে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, এটা আমরা SN1 এর ক্ষেত্রেও বলেছিলাম আর কি তোমাদেরকে, যে এই কার্বনটা ধরো প্লাস হয়ে গেল আর যে হ্যালাইডটা বের হয়ে গেল সেটা ধরো মাইনাস হয়ে গেল। দেন এইখানে এই যে নতুন জিনিসটা তৈরি হইলো, আর CH2 মানে কার্বোক্যাটায়ন যেটা আমরা পেলাম, এটাকে ধরো একটা হাইড্রোক্সিল গ্রুপের মতো, মানে ক্ষার ধর্ম আছে বেসিক নেচারের কোনো একটা গ্রুপ, ধরো এই জিনিসটাকে অ্যাটাক করতে আসলো। তোমাদের মনে আছে যে অ্যালকোহলীয় কস্টিক পটাশ টাইপ জিনিসপত্র কিন্তু এখানে ইউজ করার কথা ছিল রিয়াকশন করার পার্ট হিসেবে। তো তুমি যখন এরকম বেসিক নেচার মানে ক্ষারধর্মী নেচারের কোন একটা স্ট্রং আয়নকে এখানে পাঠাবা, বেইজের ডেফিনেশন কি? যে ব্রনস্টেড লাউরির থিওরি অনুযায়ী যারা হচ্ছে প্রোটন নিতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে বেইজ। তো এই হাইড্রোক্সাইডটা কি করবে বলতো? সে হচ্ছে যে এখান থেকে ধরো যে হাইড্রোজেনটা দেখা যাচ্ছে, এরকম একটা হাইড্রোজেনকে সে পুল আউট করার চেষ্টা করবে, বের করে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করবে। এই হাইড্রোজেনটাকে যদি হাইড্রোক্সিল নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করে নিজের ক্ষমতা দেখানোর জন্য, যে হাইড্রোক্সিল বিং এ বেস, ওর আসলে প্রোটন টেনে বের করার কথা, সো টেনে বের করলে সে এরকম একটা কম্পাউন্ডে কনভার্ট হয়ে যাবে, ওয়াটারে ধরো কনভার্ট হয়ে যাবে। কথা হচ্ছে এই যে হাইড্রোজেনটাকে তুমি প্রোটন হিসাবে বের করে নিয়ে আসলা, এই কথার মানে কি বলতো? এই বন্ডে যেই দুইটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন দুইটার কি অবস্থা? এইচ যদি H+ হিসাবে বের হয়ে আসে, তাহলে ইলেকট্রনটা কি সে নিয়ে আসতে পারছে নিজেরটা নাকি রেখে আসছে বলতো? রেখে আসছে। রেখে আসছে। তার রেখে মানে আসছে। এই এইচটা যদি প্রোটন হিসাবে বাইরে বের হয়ে আসে, মানে মুছে দিই এখান থেকে, তাহলে এটা আমরা বুঝতেছি এই কার্বনটার উপরে কিন্তু নেগেটিভ চার্জ জমা হয়ে যাওয়ার কথা, যেহেতু সে হাইড্রোজেন ইলেকট্রনও নিজের কাছে নিয়ে আসছে। তো ওইটাই ঘটে, এই ইলেকট্রন ক্লাউড গুলি, এই যে এখানে যে ইলেকট্রন গুলি আছে বা নেগেটিভটা আছে, এটা আস্তে আস্তে হচ্ছে যে এই দিকে হচ্ছে মুভ করে। এইদিকে মুভ করলে যেটা হয়, তোমার ওই পজিটিভ চার্জটাও নিউট্রালাইজ হয়, মাঝখানে একটা বন্ডও হচ্ছে ক্রিয়েট হয়। তো তুমি এইরকম একটা জিনিস হচ্ছে পাইতে যাচ্ছ এখানে। ঠিক আছে, দেখো ঘটনা কিছু বোঝা যায় কিনা। এইভাবে হচ্ছে আমরা এই যে অ্যালকিন টাইপের একটা কম্পাউন্ড পাই, পানি পাই, আবার দেখবা যে এইখানে
এই কে প্লাসটা তো আমরা দেখাই নাই, কে প্লাসটা রয়ে গেছিল, এক্স মাইনাসটা রয়ে গেছিল, এগুলো সব আবার একসাথে হয়ে কে এক্স তৈরি করে। এরকম জায়গায় জায়গায় খুচরা খুচরা আরো কিছু কম্পাউন্ড হচ্ছে তৈরি হয়। তো তুমি যদি মূল জিনিসটায় ফোকাস থাকো যে তুমি সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড কিভাবে পাচ্ছ, ইউয়ান যে মেথডটা, এই মেথড বলে প্রথমে কার্বন আর হ্যালোজেনের মধ্যে যে সিগমা বন্ডটা সেটা ভাঙবে, ভেঙে একটা কার্বোক্যাটায়ন ফর্ম হবে। দেন এইখানে হচ্ছে খুব স্ট্রং কোন একটা বেসিক নেচারের আয়ন যেমন হাইড্রোক্সাইড এই কার্বোক্যাটায়নটাকে হিট করবে। হিট করলে যেটা হবে সে প্রোটনটাকে বের করে নিয়ে আসবে এবং কার্বনটার উপরে কিছু ইলেকট্রন থেকে যাবে, এক্সট্রা ইলেকট্রন। সেই ইলেকট্রনগুলো আস্তে আস্তে এই পজিটিভ চার্জের দিকে যখন মুভ করবে তখন এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। এইভাবে হচ্ছে অ্যালকিন টাইপের যে কম্পাউন্ডটা সেটা হচ্ছে তৈরি হবে। ঠিক আছে, এখন একটা ছোট্ট কমন সেন্সের কোশ্চেন যদি বলি, তার মানে এই রিয়াকশনটাতে একটা মাত্র সাবস্টেন্স দিয়ে পুরো রিয়াকশনটা ট্রিগার করতেছে, যে কারণে তুমি এটাকে ই1 বলতেছো, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে এই যে কার্বন হ্যালোজেনের মধ্যে যে বন্ড ভাঙার ব্যাপারটা বোঝাই যাচ্ছে, এটার উপরে পুরো জিনিসটা ডিপেন্ডেন্ট। যত তাড়াতাড়ি এই বন্ডটা ভাঙবে ওভারঅল রিয়াকশনটা হচ্ছে তত স্মুথ এবং তত ফাস্টার হবে। তাহলে বলো তো এই বন্ডটা ভাঙার জন্য আশেপাশে অ্যালকাইল গ্রুপ বেশি থাকলে ভালো হয় নাকি কম থাকলে ভালো হয়? বেশি। বেশি থাকলে ভালো হয়, মানে এগুলো তো আমরা বুঝি বোধহয় এতদিনে, তাই না? কারণ যত অ্যালকাইল গ্রুপ আশেপাশে থাকবে সেখান থেকে ইলেকট্রন ফ্লো হবে, এসে এই ইলেকট্রন গুলোকে ঠেলা মেরে হ্যালোজেনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই কারণে ইউ1 টাইপের রিয়াকশন গুলো আমরা যদিও তো স্পেসিফিক্যালি এখানে মেনশন করি না, বাট ঘটনা বোঝা যায় যে আমরা যদি ডিগ্রি বাড়াতে থাকি তখন ইউ1 কিন্তু মানে ফেভার পাইতে থাকবে, এই বন্ডটা কিন্তু তত তাড়াতাড়ি ভাঙবে এবং রিয়াকশনটা কিন্তু তত তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউ1 এর নেচার, ইউ1 হচ্ছে এই পদ্ধতিতে ঘটে। একইভাবে আমরা যদি তোমাকে ই2 তে কি ঘটে সেটা একটু বলে রাখি, এটা জাস্ট দেখে রাখো, অত স্ট্রং প্রিপারেশন লাগবে না আর কি এটাতে। ধরো এইটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, ই2 তে যেটা হবে আগে একটা হাইড্রোক্সিল গ্রুপ, মানে ই2 ব্যাপারগুলো তো আমরা জানি, এখানে তো স্টেপ বাই স্টেপ ঘটনা ঘটে না, যা ঘটার সব একবারে ঘটে যায়। আগে একটা হাইড্রোক্সিল গ্রুপ এসে মেইন কম্পাউন্ডটাকে হচ্ছে হিট করতে চাইবে। তো মেইন কম্পাউন্ডকে হিট যখন করতে চায় তখন অনেকগুলি ঘটনা হচ্ছে একসাথে ঘটে। ঠিক আছে, কি কি ঘটনা একসাথে ঘটে? এই বন্ডের ইলেকট্রনগুলি আস্তে আস্তে হ্যালোজেনের দিকে শিফট করার চেষ্টা করে, এইখানকার ইলেকট্রন এই দিকে শিফট করার চেষ্টা করে, আর হাইড্রোক্সিল তো আস্তে আস্তে উড়ে উড়ে আসতেছে। এই পুরো ঘটনাটাকে আমরা একবারে হচ্ছে এইভাবে ক্যাটার করি যে আর সিএইচ ডাবল বন্ড সিএইচ2, তার সাথে হচ্ছে এক্স মাইনাস, তার সাথে হচ্ছে এইচ প্লাস। এখানে যেটা হবে, এখানে এই যে দুইটা অ্যারো সাইন যে দেখতে পাচ্ছ রেড কালারের, এই দুইটা ঘটনা হচ্ছে একসাথে ঘটে। যেহেতু একটা নেগেটিভ চার্জের আয়ন আগায় আসতেছে, তার মানে এখানে যত রকম ইলেকট্রন ছিল যৌগটার মধ্যে সব আসলে রিপালসিভ, মানে বিকর্ষিত হয়ে সরে টরে যাওয়ার চেষ্টা করতেছে। এই ইলেকট্রন আগে থেকেই ধরো একটু ধুকপুক করে হ্যালোজেনের দিকে সরে যাওয়ার প্ল্যান করতেছিল তড়িৎ-ঋণাত্মকতার কারণে। হাইড্রোক্সিল টাইপের নেগেটিভ চার্জের আয়ন আগায় আসার কারণে এই কাজটা ত্বরান্বিত হবে, এখানে ইলেকট্রন গুলো খুব তাড়াতাড়ি শিফট করার চেষ্টা করবে। এই ইলেকট্রন যখন শিফট করবে এই কার্বন গুলোর কাছে তো একটা ইলেকট্রনের স্কার্সিটি তৈরি হবে, স্বল্পতা তৈরি হবে। তো কি হবে, এই মধ্যবর্তী যে বন্ড গুলা, এই বন্ড গুলা থেকে ইলেকট্রন আস্তে আস্তে হচ্ছে এই ঘাটতির দিকে মুভ করা শুরু করবে। কেন মধ্যবর্তী বন্ড থেকে ইলেকট্রন ঘাটতির দিকে মুভ করা শুরু করবে? একই এক্সপ্লেনেশন। এই যে হাইড্রোক্সিল আসতেছে এটা তো একটা ক্ষারীয় আয়ন, বেসিক নেচারের আয়ন। তো ওর কিন্তু টার্গেট হচ্ছে, মানে এইটাই হচ্ছে ডিফারেন্স, যে যখন আমরা এসএন বিক্রিয়া পড়তাম তখন আমরা দেখতাম সব এই যে বাইরের রেডিকেল গুলি এসে সেন্ট্রাল কার্বনটাকে হচ্ছে অ্যাটাক করার চেষ্টা করতো। কিন্তু ইউ1 ই2 আমরা দেখতেছি হাইড্রোক্সিল গুলা মোটেই কার্বনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে না, ওরা আসলে কোথায় যাওয়ার চেষ্টা করতেছে? ওরা এই হাইড্রোজেন যেটা বাইরে আছে সেটাকে আসলে নেওয়ার চেষ্টা করতেছে। তো এখান থেকে যদি সে হাইড্রোজেনটাকে কালেক্ট করে যথারীতি এখানে কিছু ইলেকট্রন বাড়বে, সেই ইলেকট্রন গুলো আলটিমেটলি এদিকে মুভ করার ট্রাই করবে। বুঝছো, মানে এইটা হচ্ছে মূল ঘটনা। তো তোমারে যদি কেউ প্রশ্ন করে, মানে প্রশ্নটা তো আলটিমেটলি আসবে অনেক পয়েটিক ওয়েতে, মানে কাব্যিক ভাবে আসবে। তোমারে বলবে একই কস্টিক পটাশ যোগ করতেছো, একবার হচ্ছে প্রতিস্থাপন হয় একবার হচ্ছে অপসারণ হয়, ঘটনাটা কি, মানে কেন একবার প্রতিস্থাপন হয় কেন একবার অপসারণ হয়? অ্যান্সারটা বলতে হবে আমি যেই সোলজার পাঠাচ্ছি, সৈন্য পাঠাচ্ছি, এর ইন্টেনশন হচ্ছে মূল ব্যাপার। সেই এই হাইড্রোক্সাইড কাকে আসলে অ্যাটাক করতে চায়। এই হাইড্রোক্সাইডের টার্গেট যদি হয় কার্বন অ্যাটম, তাহলে এখানে কোন রিঅ্যাকশনটা হয়ে যাবে? সাবস্টিটিউশন। আর এইটার টার্গেট যদি হয় হাইড্রোজেন, তাহলে এখানে হবে হচ্ছে
এলিমিনেশন। এইভাবে হচ্ছে বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে যে কখন আমি সাবস্টিটিউশনের রেজাল্ট পাবো, কখন আমি এলিমিনেশনের রেজাল্ট পাবো। ঠিক আছে, তো এই জিনিস একটু জাস্ট ড্র ড্র করে দেখে রাখো, এক দুবার প্র্যাকটিস করে রাখো, তাহলে আমার ধারণা হয়ে যাওয়া উচিত। আমি তোমাদেরকে তোমাদের শর্ট সিলেবাসটা একটু শেয়ার দিই, দাঁড়াও। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাই দুইটা কোয়েশ্চেন। ভাই এখানে বুঝবো কিভাবে যে হাইড্রোক্সিল কোনটা চুজ করবে, কার্বন না হাইড্রোজেন? ইন্টেনশনটা কিভাবে বুঝবো? আর একটা হচ্ছে ভাইয়া মানে E1 নাকি E2 কোনটা হবে আমাদের রিয়াকশনে, আসলে এটা কিভাবে বুঝবো? আচ্ছা, ধরো প্রথম দ্বিতীয় যেটা অ্যান্সার সেটা ধরো আগে দেওয়াটা সহজ, কোনটা আগে হবে পরে হবে এটা তুমি ওই যে সাবস্ট্রেটের ডিগ্রি দেখে বলা যাবে না, যে কোনটা, ওই যে একটু আগে তো শুনলা যে যেটা হচ্ছে 3 ডিগ্রি টাইপ সেটার তো হচ্ছে E1 চুজ করার টেন্ডেন্সি হচ্ছে বেশি। জি ভাই, মানে এসএনটা আমরা যেভাবে এক্সপ্লেন করেছিলাম মনে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা ওই যে ওইভাবেই পিক করবা, তো আদারওয়াইজ তো আমরা কোনো কুল কিনারা খুঁজে পাবো না। তো জি ভাই। ডিগ্রি বেশি হলে হচ্ছে E1, ডিগ্রি কম হলে হচ্ছে E2, এইভাবে চিন্তা করতে পারো, তাহলে তুমি ওই প্রশ্নের উত্তর পাবা যে কোনটা কে কোনটা পিক করতেছে। দেন এগেন কে কোনটা পিক করতেছে এটা আগেও বলছিলাম যে এটা আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু না, কারণ যে যেই পথেই পিক করুক মানে আলটিমেটলি ডেস্টিনেশন হচ্ছে সেম। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার, প্রথম প্রশ্নটা যেন কি করলা নাফি? ভাই যে এসএন মানে কখন মানে হাইড্রোক্সিলটা কার্বন নিবে না হাইড্রোজেন নিবে, এটা কিভাবে বুঝবো ইন্টেনশনটা? ও আচ্ছা, হ্যাঁ এটা নিয়ে মনে হয় আমরা বলছিলাম ক্লাসে তোমাদেরকে আগে, যে যেই পার্টিকেল গুলি অ্যাটাক করতে আসতেছে, মানে তুমি তো তার কে এর ভ্যালু, কেভির ভ্যালু এগুলো তো দেখতে পারো। কেভির ভ্যালু দেখলে বোঝা যায়। ধরো তুমি যখন পানি নাও, পানি থেকে আসে হাইড্রোক্সাইড, মানে পানির কনজুগেটেড বেস অনুবন্ধী ক্ষার হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। তুমি যখন ইথানল টাইপ কম্পাউন্ড নাও, ইথানলের কনজুগেটেড বেস হচ্ছে ইথক্সাইড আয়ন। ইথক্সাইড আয়নের কিন্তু মানে বেস হিসাবে স্ট্রঙ্গার হওয়ার কথা হাইড্রোক্সাইডের থেকে। কিভাবে এগুলাকে অ্যাসেস করা হয়? পানির কে এর ভ্যালু 10⁻⁻14, ইথানলের 10⁻⁻16। সো হুইচ ওয়ান ইজ উইকার অ্যাসিড? ইথানল। আমরা জানি এসিড যেমন হবে কনজুগেটেড বেস তার অপোজিট ন্যাচারের হবে। তো ইথানল যেহেতু এখানে উইকার অ্যাসিড ছিল, তার কনজুগেটেড বেসটা কি হওয়ার কথা? আবার স্ট্রঙ্গার হওয়ার কথা। সো হাইড্রোক্সাইডের থেকে ইথক্সাইড আয়ন কিন্তু আবার স্ট্রঙ্গার বেস। সো দেখো, হাইড্রোক্সাইড যদি অ্যাটাক করে একই সাথে ইথক্সাইড আয়নে যদি অ্যাটাক করে, তাহলে তো তোমার এটা বলতে পারা উচিত যে হাইড্রোক্সাইড কিন্তু প্রোটন যতটুকু পুল করতে পারবে তার থেকে ইথক্সাইড আয়ন ফার মোর অ্যাগ্রেসিভলি প্রোটনকে হচ্ছে পুল করতে পারবে। তো এইভাবে কম্পেয়ার করে করে ডিসিশন গুলি দেওয়া যায় আর কি, যে কে আসলে কোনটাকে চায়। জি ভাই, বুঝতে পেরেছি। বুঝছো? যদিও এইচএসসি তে আমাদের ওই ডিসিশন নেওয়া লাগবে না, এটা জাস্ট বললাম যে এই ডিসিশন গুলো নেওয়ার সুযোগ আছে। এইচএসসি তে তো কোশ্চেন আসবে উল্টা দিক থেকে, আমরা তোমারে বলবো এ আর বি রিয়াক্ট করে হচ্ছে একটা এলিমিনেশন রিঅ্যাকশন কমপ্লিট করলো, তোমার কাছে হয়তো আমরা জানতে চাইবো যে এই ঘটনাটা কিভাবে ঘটলো, এক্সপ্লেইন করো। বুঝছো? বাট জি ওয়ে ভাই। আছে, মানে তুমি চিন্তা যদি করো আমাদের পুরোনো থিওরি গুলো দিয়ে আমরা এই জিনিসগুলোকে চেক করতে পারবো। আচ্ছা, সিলেবাসটা আমি দিয়েছি তোমাদের শেয়ারে, দেখা যাচ্ছে মনে হয়। আমরা একটু দেখি এখানে মূল জিনিসগুলো শেষ হয়েছে কিনা। তো প্রথম দিকে সোজা মোজা জিনিসপত্র, এই যে সমগোত্রীয় শ্রেণী কার্যকরীমূলক নামকরণ আমরা মোটামুটি যা দেখাই দিছি এর থেকে বেশি লাগবে না। তারপর আমি ট্রাই করব তোমাদেরকে একটা শিট দিয়ে দেওয়ার জন্য, ওখান থেকে আসলে তোমরা আরো কিছু বেসিক জিনিসপত্র জানতে পারবা। ঠিক একটু আছে? জুম করা যাবে? হ্যাঁ, যাবে। তারপর হচ্ছে সমানুতা, আইসোমারিজম এবং ক্লাসিফিকেশন, এগুলা তো মানে পুরনো ক্লাস এখনকার ক্লাস সবকিছু মিলে হইলো। অ্যারোমেটিক হাইড্রোকার্বন অল ডান, দেখো তোমরা নিজেরা পড়ে। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের সংযোজন, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক পড়া হয়েছে। প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক পড়া হয়েছে, একটু মনে করার চেষ্টা করো যে ইলেকট্রোফিলিক কোনগুলা, নিউক্লিওফিলিক কোনগুলা। অপসারণ পড়া হয়েছে। বেনজিনের সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া অবশ্য এরকম কিছু না, মানে ডিটেল কিছু না, জাস্ট ওই যে কোন বিক্রিয়াগুলা বলতো, ওই যে অ্যামোনিয়াম সায়ানের থেকে ইউরিয়া হয় ওই টাইপ ওয়ান একটা দুটা রিয়াকশন। বেনজিনের বহু প্রতিস্থাপন এবং ওরিয়েন্টেশন, এটা হচ্ছে বিগার থিং, এটা আমরা অনেক লম্বা সময় নিয়ে পড়ছি। ওই যে বেনজিনের কত রকম সাবস্টিটিউশন হইতে পারে, কোথায় কোনটা বসবে, অর্থ প্যারামেটা, তারপর অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং যা আছে, দেখো এই পার্ট গুলা কিন্তু ডান। দেন হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামিন, অ্যামাইড। এই তিনটা ধরো দেখানো হয়েছে ফাঁকে ফাঁকে, বাট আমি তোমাদেরকে এখন আবার দেখাই দিব একবার যে এগুলির আসলে প্রিপারেশন কিভাবে হয়। এগুলোর প্রিপারেশন, আইডেন্টিফিকেশন, সবগুলোর আইডেন্টিফিকেশন লাগবে না, আমরা যেগুলো আইডেন্টিফিকেশন তোমাদেরকে দেখাই দিছি সেগুলোর আইডেন্টিফিকেশন জানলেই হবে আর কি। কারণ এখানে কার্বক্সিলিক অ্যাসিডের
ডেরিভেটিভ হচ্ছে এস্টার এবং অ্যামাইড। অ্যামিনটা ডিফারেন্ট, বাট এস্টার এখানে টপিক গুলোকে যেভাবে লেখা দরকার সেভাবে লেখে নাই। অ্যামিনটাকে আসলে আগে লিখে তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামাইড এগুলোকে লিখলে ভালো হইতো। ঠিক আছে, তো আমাদের মোটামুটি ভাবে ডান। এর পরের পার্ট আমাদের পার্ট না, এটা হচ্ছে তোমাদের ইয়ের পার্ট, প্র্যাকটিক্যালের পার্ট। ঠিক আছে, আমরা এখন তোমাদেরকে যে অল্প 5-10 মিনিট সময় আছে কার্বক্সিলিক অ্যাসিডের কিছু রিয়াকশন দেখাই দিব। আর কার্বক্সিলিক অ্যাসিডেরই হচ্ছে কাজিন বা পরের জেনারেশন হচ্ছে এস্টার, অ্যামাইড, তারপর আরেকটা কি আছে অ্যানহাইড্রাইড, এগুলো। তো একটা দেখলে বাকিগুলো তোমরা বুঝে যাবা কোনটা কিভাবে হচ্ছে। তাহলে অর্গানিক কেমিস্ট্রি আমাদের এখানে আপাতত আর পড়ার কিছু নাই, বাট আমরা যেটা বললাম আমরা 3 আর 4 পড়ার যদি আমাদের হাতে আবার সময় থাকে তখন আমরা এখান থেকে আরো কিছু এক্সট্রা জিনিসপত্র হচ্ছে দেখবো। ঠিক আছে, বক্তিয়ার যেমন একটা কোশ্চেন মনে করাই দিছো, ঠিক আছে, এটা দেখি পারলে আমরা আজকে অ্যান্সার দিব, না হলে আমরা নেক্সট ডেতে অ্যান্সার দিব। এটা যেহেতু একটা ডিসক্রিট কোশ্চেন, এটা নিয়ে সমস্যা হবে না, 2 মিনিটের ব্যাপার। হ্যাঁ, নাফি মনে হয় কিছু বলতেছিলাম। অর্গানিক কি তাহলে আমাদের শেষ? হ্যাঁ, আপাতত শেষ। আপাতত শেষ, জি হ্যাঁ। ভাই। এখন হচ্ছে যে তোমরা বই টই তো ধরো বিভিন্ন সময় খুলতে একটু ঝামেলা হইতো যে আসলে অপরিচিত টপিক, এখন কিন্তু অনেক কিছু পরিচিত লাগা উচিত যে কোনটা কিভাবে হচ্ছে কোথায় আছে। তো দেরি না করে ঝাঁপায় পড়ে হচ্ছে পড়তে থাকো। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা নিয়ে ধরো আমরা পড়তে চাই। এটার প্রিপারেশন নিয়ে কথা হয়ে গেছে, আইডেন্টিফিকেশন নিয়ে কথা হয়ে গেছে গত ক্লাস বা তার আগের ক্লাসে। আমরা রিয়াকশনের পার্টটা মানে খুব সচেতন ভাবে স্কিপ করে গেছি, কারণ রিয়াকশনটা শর্ট সিলেবাসের মধ্যে ইনক্লুডেড নাই। তো আমাদের যেহেতু এখন একটু টাইম আছে এবং আমরা সিলেবাসে দেখলাম যে অ্যাস্টার এবং অ্যামাইডের মতো কিছু জিনিসপত্র আছে, তো আমরা ইন জেনারেল তোমাদেরকে এখানে কিছু রিয়াকশন দেখাই দিচ্ছি। আমরা অ্যালকোহল পড়ার সময় তোমাদেরকে যেভাবে রিয়াকশন দেখিয়ে দিয়েছিলাম এই রিয়াকশন গুলাকে ঠিক একই ওয়েতে দেখার সুযোগ আছে। ধরো এই হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিডের স্কেলিটন, মানে ওভারটা কার্বক্সিলিক অ্যাসিড এইভাবে থাকে। আমরা এখানে কত রকম রিয়াকশন পেতে পারি? রিয়াকশন টাইপ 1, রিয়াকশন টাইপ 2, রিয়াকশন টাইপ 3, রিয়াকশন টাইপ 4, রিয়াকশন টাইপ 5। তো 5 রকমের রিয়াকশন এখান থেকে পাওয়া যেতে পারে। তোমাদের মনে আছে নিশ্চয়ই অ্যালকোহল পড়ার সময় কিন্তু আমরা এরকম এই হাড় ভেঙে ভেঙে বিক্রিয়াগুলো দেখেছিলাম যে কোনটা অ্যাড করলে কোন বন্ড গুলো ভাঙবে, কোন রিয়াকশন গুলো আসবে। তো আমরা খুব দ্রুত যাই যেহেতু এগুলো খুবই সহজ। ফার্স্ট রিয়াকশন হচ্ছে ও আর এইচ এর মধ্যে তুমি যদি বন্ড ভাঙো, তো এখান থেকে এইচ প্লাস রিলিজ হবে এবং অ্যাসিড প্রপার্টি দেখা যাবে। তো কার্বক্সিলিক অ্যাসিড নামই তো কার্বক্সিলিক অ্যাসিড, তার কোর রিয়াকশন গুলো হচ্ছে প্রোটন ডোনেশনের রিয়াকশন। তো একটা অ্যাসিড অ্যাসিডের মতো করে বিহেভ করতেছে, এটা কিভাবে প্রুফ করবা? বেজ অ্যাড করবা, করে দেখাবা লবণ পানি তৈরি হচ্ছে, তাই তো? বা তুমি কোনো স্ট্রং মেটাল অ্যাড করবা, ধরো ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন গ্যাস ফর্ম হবে। এগুলাই তো এভিডেন্স যে ফার্স্ট টাইপের রিয়াকশন ঘটে। টাইপ 2 রিয়াকশন, টাইপ 2 তে কি হচ্ছে? কার্বন অক্সিজেনের মধ্যে বন্ড ভাঙে। তো কি হবে? এগুলাকে আমরা ওএইচ সাবস্টিটিউশন বলবো, ওএইচ সাবস্টিটিউশন, ওএইচ প্রতিস্থাপন। তোমাদের কারো মনে আছে অ্যালকোহলের সময় এটার এক্সাম্পল কোনগুলি ছিল? এই রিয়াকশনটার এক্সাম্পল কারা ছিল? ওএইচ চলে যাইতো যে, তোমরা ভুলে গেছো, ঐতিহাসিক রিয়াকশন ছিল এগুলো। ওই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, থায়োনিল ক্লোরাইড, এগুলোর সাথে আমরা কিছু স্পেশাল রিয়াকশন তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে তোমাদের? কিভাবে করতে হইতো? কথা ছিল যাই নিব সমস্যা নাই, ও আর এইচটাকে এরকম টেনে লম্বা করব, বাকি যা কিছু থাকে সেগুলোকে একসাথে রাখবো, দেন একটা ক্লোরিন ডানে একটা ক্লোরিন বামে, মাঝখানে যা বাকি থাকে মনে আছে? RCOCl, POCl3, HCl, একইভাবে রিয়াকশন হবে। এখন মনে পড়তেছে। পেজ খুলে পেলাম। ঠিক আছে, SOCl2 দিলে ওই যে একটা ক্লোরিন ডানে একটা বামে, এগুলো পড়ানো হয়েছিল, অবশ্যই মনে আছে তোমাদের বা মনে পড়ে যাবে আর কি। তার মানে একই রিয়াকশন, চেঞ্জ নাই। তার মানে দেখো এখানে কিন্তু তোমার কোনো কষ্ট করতে হচ্ছে না, শুধু তোমার মনে পড়লেই হয় যে সিমিলার টাইপের রিয়াকশন তুমি অ্যালকোহলের সময় পড়ছিলা, বুঝছো? এটা হলেই হয়ে যাচ্ছে। তো এটা গেল একটা রিয়াকশন। আমরা এই সেকেন্ড রিয়াকশনটাকে একটু বড় করে দেখি। অ্যাসিড, এটার 4টা ফেমাস ডেরিভেটিভ আছে, মানে
জাতক তো অনেক হয়, এটার একেবারে লাইসেন্স প্রাপ্ত জাতক হচ্ছে 4টা এসিডের। কি কি? প্রথমটাকে বলে হচ্ছে এসিড হ্যালাইড। আইডিয়াটা বোঝার চেষ্টা করি। এই যে এখানে ওএইচ গ্রুপটা আছে না, এই ওএইচ গ্রুপটা সাবস্টিটিউট হয়ে যায় 4টা ভিন্ন জিনিস দিয়ে, হলে এই 4টা ডেরিভেটিভ তৈরি হয়। এসিড হ্যালাইড যখন হয় তখন ওএইচ পার্টটুকু এক্স দিয়ে চেঞ্জ হয়ে যায়, তো তখন যৌগটা দেখতে কেমন হয়? আর সিও এক্স। একটা এক্সাম্পল যদি নেই, আর সিও সিএল, এটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে, এই যে আর সিও সিএল। তো প্রথমটার এক্সাম্পল আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে ও সিও আর, এরকম জিনিস এই পার্টটা চেঞ্জ হইতে পারে, একটু ডিফিকাল্ট। এটাকে বলে হচ্ছে এসিড অ্যানহাইড্রাইট। কারো এমনি জানা আছে? জাস্ট জানার জন্য, অ্যানহাইড্রাইট কাকে বলে, জিনিসটা কি? যে এই পার্টটা নতুন আসছে। অ্যানহাইড্রেট কি জিনিস? অ্যানহাইড্রেট মানে হচ্ছে পানিবিহীন অবস্থা। হ্যাঁ, বক্তিয়ার লিখে পাঠাইছো, গুড। মানে কোনো কম্পাউন্ডের কাছ থেকে যদি পানি শোষণ করে নেওয়া যায়, বের করে নেওয়া যায়, তাহলে যা বাকি থাকে সেটাকে বলে হচ্ছে অ্যানহাইড্রেট। তো এসিড অ্যানহাইড্রেট কে তৈরি করা হয় কিভাবে, এটা আমরা এক জায়গায় দেখতে থাকি, তাহলে তাড়াতাড়ি আগাবে কাজটা। কাজ খুব সহজ। ধরো তোমার কাছে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, তুমি কার্বক্সিলিক অ্যাসিড একটু বেশি করে নিবা, তাহলে তুমি 2টা কার্বক্সিলিক অ্যাসিড আছে বলতে পারবা, মানে 2 অণু। দেন এটার মধ্যে স্ট্রং কোনো ডিহাইড্রেটিং এজেন্ট দিবা। বলো একটা শক্তিশালী ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধকের নাম বলো। সবচেয়ে শক্তিশালী কোনটার নাম জানো তোমরা? সালফিউরিক অ্যাসিড আছে। হ্যাঁ, সালফ্রিক অ্যাসিড খুবই শক্তিশালী, বাট সালফ্রিক অ্যাসিডের বস কে? সালফ্রিক অ্যাসিডের বস হচ্ছে P2O5। কার মনে আছে বা কে বলতে পারবা কেন সালফিউরিক অ্যাসিডের বস হচ্ছে P2O5? অ্যাসিড ক্ষার যে কোনো কিছু করতে পারে। কারণ হচ্ছে P2O5 যদি সালফিউরিক অ্যাসিডকে নিরিবিলিতে পায়, সে সালফ্রিক অ্যাসিডের কাছ থেকে হচ্ছে পানি অ্যাবজর্ব করে নিয়ে আসে। তো এই জন্য হচ্ছে সালফ্রিক অ্যাসিড এমনিতে অনেক স্ট্রং আমরা জানি, কিন্তু P2O5 কিন্তু ওটারও বস, ঠিক আছে? তো এখানে আমরা কোনো রিস্ক না নিয়ে একবারে P2O5 এটাই অ্যাড করি। করলে যেটা হয়, এই যেরকম ওয়াটার পার্টটুকু চলে যায় এবং দুইটা তুমি যদি একসাথে কানেক্ট করো, এখন দেখবা যে অ্যানহাইড্রেট কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। তাহলে তো এই অ্যাসিড অনেক পাওয়ারফুল না, মানে যেহেতু পানি নেই, হ্যাঁ, পাওয়ারফুল তো বটেই। এটা কি H2SO4 থেকে পাওয়ারফুল হবে? এটা তো অ্যাসিড না, মানে P2O5 কি অ্যাসিড? হয় যে অ্যাসিড অ্যানহাইড্রেট যাক, মানে তোমার কোশ্চেন সেন্স মেক করতেছে না। P2O5 তো অ্যাসিড না, এটা একটা অক্সাইড, ঠিক আছে? তো তুমি অ্যাসিড অ্যানহাইড্রেট অ্যাসিড এনহাইড্রাইট কেন আবার স্ট্রং হবে? অ্যাসিড তো যেটা মানে ইথানোয়িক অ্যাসিডের যেই লেভেলে থাকার কথা ছিল, তো সেই লেভেলের জিনিস। অ্যাসিড এনহাইড্রাইট তো নিজে কোনো অ্যাসিড না, সে অ্যাসিডের একটা ডেরিভেটিভ, অ্যাসিডের ন্যাচারের একটা সাবস্টেন্স। মানে এটা দেখে তোমার কেন মনে হচ্ছে এটা অনেক স্ট্রং হবে? এখানে কি প্রপার্টি আছে এমন? তুমি ভাবতে হবে, তাই জি ভাই, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি এখানে কিছুই করো নাই, জাস্ট অ্যাসিড মলিকুলের কাছ থেকে ওয়াটার সরায় নিছো। ওয়াটার সরায় নিলে তো আর কেউ অ্যাগ্রেসিভ হয়ে যায়, এরকম কিছু না জিনিসটা, তাই না? ঠিক আছে, তো আমরা যে তোমাকে দেখালাম যে এসিড অ্যানহাইড্রেট কিভাবে প্রিপেয়ার করতে হয়, কিছুই করতে হবে না। 2 মলিকিউল এসিডের মধ্যে P2O5 দিব, মাঝখান থেকে ওয়াটার সরাই নিয়ে দুটাকে ঠেলা মেরে কানেক্ট করব, তাহলেই হবে। থার্ড, এটাকে বলা হচ্ছে এস্টার। এস্টারিফিকেশন রিঅ্যাকশন আমরা আগে পড়েছি, এটা রিপিট করলাম না, এটা অ্যালকোহলের টপিক খুঁজলেই পাবা। লাস্ট হচ্ছে NH2 দিয়ে রিপ্লেস করতে পারি, এটাকে বলে হচ্ছে এসিড অ্যামাইড, বা শুধু অ্যামাইডও বলে অনেকে। আর CONH2 এতদিনে পড়তে পড়তে এটা কমন সেন্স গ্রো করা উচিত। কোন কম্পাউন্ডের মধ্যে তুমি যদি NH2 গ্রুপটাকে আমদানি করতে চাও, আনতে চাও, তাহলে আসলে কি অ্যাড করা উচিত রিঅ্যাকশনে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া অ্যাড করা উচিত, তো সেটাই কথা। এসিড আর বেস যদি একসাথে রিঅ্যাক্ট হয় তাহলে সল্ট প্রডিউস হওয়ার কথা। আর CONH4 টাইপের একটা লবণ প্রথমে তৈরি হবে। এটার মধ্যে যদি তুমি P2O5 টাইপ জিনিসপত্র অ্যাড করো, তখন দেখবা যে এখান থেকে ওয়াটার সরে যাচ্ছে, H2O যদি সরে যায়, আর CONH2 টাইপের একটা কম্পাউন্ড তৈরি হবে। এটা হচ্ছে অ্যামাইড। মানে এখন আমরা যেই ফেজে আছি সবকিছু সেন্স মেক করা উচিত, এগুলো সবই তো পুরানো, দেখবো যে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে এই রিঅ্যাকশন গুলো দেখা হয়েছে। এইখানে যে 4টা কম্পাউন্ড, 4টা রিঅ্যাকশন যে আমরা দেখলাম, সবগুলা রিঅ্যাকশন হচ্ছে এই ক্যাটাগরির, মানে এক্সাম্পল, যে OH সাবস্টিটিউট হয়ে হয়ে কিন্তু এই সব রিঅ্যাকশন গুলা হচ্ছিল। ঠিক আছে, এই জন্য এটাকে একটু আলাদাভাবে আমরা দেখলাম। তো টাইপ 2 রিঅ্যাকশন ডান, ঠিক আছে।
আসে টাইপ 3 রিঅ্যাকশন। টাইপ 3 মানে হচ্ছে কার্বনিল রেডিকেলের রিঅ্যাকশন। কার্বনিল রেডিকেল ইউজ করে এসিড কোনো রিঅ্যাকশন দেয় না। এই জিনিসটা অনেক আগে আমরা তোমাদেরকে একবার মনে করাই দিছিলাম যে এসিড হচ্ছে একমাত্র এক্সেপশন যে ফাংশনাল গ্রুপের মধ্যে পাই বন্ড ক্যারি করে কিন্তু কোনো এডিশনে পার্টিসিপেট করে না। তো কেন করে না এটা এখন কিছুটা আইডিয়া করা যেতে পারে। যে তোমাদের কারো যদি মনে থেকে থাকে যে এই রেডিকেল কোথায় কোথায় থাকে, এক থাকে হচ্ছে অ্যালডিহাইড কিটোনের মধ্যে, আর এখন এক দেখলাম হচ্ছে এসিডের মধ্যে থাকে, তাই না? এই যে এখানে থাকে, হয়ে গেল, এই যে এখানে থাকে। তো ডিফারেন্সটা বুঝতে হবে। যখন কোনো অ্যালডিহাইড কিটোন থাকে তখন এই হাতগুলোতে নরমালি কি কি টাইপ জিনিসপত্র থাকে? অ্যালকাইল থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, এই ধরনের অ্যাটম বা রেডিক্যাল থাকে। তখন কি হয়, এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য অক্সিজেন পোলটা নেগেটিভ, কার্বন পোলটা পজিটিভ হয়। এই প্লাসের অ্যাট্রাকশনে ওই যে বাইরে থেকে ই প্লাস জেড মাইনাসের জেড মাইনাস পার্টটা এইদিকে হচ্ছে অ্যাপ্রোচ করে। তখন আমরা বলি যে জেড মাইনাস যেহেতু নেগেটিভ চার্জ পার্টিকেল পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, এটা একটা নিউক্লিওফাইল এবং এখানে একটা এডিশন হয়, নিউক্লিওফিলিক এডিশন। এইটা আমরা জানি আর কি যে অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক এডিশন বা কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়াতে পার্টিসিপেট করে। তো সিমিলার ঘটনা কেন এসিডের জন্য ঘটে না? এটা সহজ অ্যান্সার হচ্ছে যে এইখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস যেটা হয়, এইখানে যে ইলেকট্রনগুলি আছে এই ইলেকট্রনগুলি রেজোনেন্স হওয়ার কারণে আস্তে আস্তে এই কার্বনটার দিকে চলে আসে। এই ইলেকট্রন ক্লাউড যখন কার্বনের দিকে চলে আসে তখন কার্বনের উপরে জমে থাকা পজিটিভ চার্জ প্রায় পুরোটাই হচ্ছে নিউট্রালাইজ হয়ে যায় বা কমে একদম কমে যায়। তো এইখানে যদি পজিটিভ চার্জ ওরকম ডোমিনেটিং ভাবে না থাকে, সিগনিফিকেন্টলি না থাকে, তাহলে বলতো ই প্লাস জেড মাইনাস এ জেড মাইনাস কি কেউ মানে আকর্ষণের কোনো ব্যবস্থা কি আছে? এখানে কোনো মোটিভেশন নাই। তো জেড মাইনাস এদিকে আসে না এবং রিয়াকশন হয় না। ঠিক আছে, তো বেশি কথা বলার কিছু নাই, প্রিসাইসলি এটা হচ্ছে অ্যান্সার যে অ্যালডিহাইড কিটোনে কার্বনটা থাকে পজিটিভ চার্জের, সো একটা নিউক্লিওফাইলকে সে খুব সহজে টেনে আনতে পারে, নিজের দিকে মোটিভেট করতে পারে। কিন্তু এসিডের ক্ষেত্রে কার্বনের উপরে যে পজিটিভ চার্জটা জমা হয় ইনিশিয়ালি, হাইড্রোক্সিল মূলকের অক্সিজেনের উপরে যে ইলেকট্রনগুলি থাকে রেজোনেন্স হওয়ার কারণে সেই ইলেকট্রনগুলো কার্বনের দিকে চলে আসে এবং কার্বনের পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করে ফেলে, প্রশমিত করে ফেলে। তো যেহেতু কার্বনের উপরে কোনো এক্সিস্টিং বা খুব ভালো কোনো পজিটিভ চার্জ নাই, এই কারণে সে জেড মাইনাস টাইপের যে নিউক্লিওফাইল গুলোকে সেগুলোকে বিশেষভাবে সে অ্যাট্রাক্ট করতে পারে না, রিয়াকশনও হয় না এখানে। 2 মার্কের জন্য ভালো প্রশ্ন এটা। 4 তোমাদেরকে জিজ্ঞাসা করবো, এমন কোন রিয়াকশন চেনো যেখানে পুরা COOH গ্রুপটা বের হয়ে চলে গেছে? চেনো, অবশ্যই চেনো, কিন্তু ওভাবে খেয়াল করছো কিনা সেটা হচ্ছে কথা। এমন রিয়াকশন লাগবে যেখানে কার্বন কার্বন বন্ড ভেঙে গেছে, পুরো COOH গ্রুপ গন। এটা হচ্ছে আমাদের ইনফেমাস ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ডিকার্বক্সিলেশন তো সবার মনে আছে, মানে নামটা তো মনে আছে অ্যাটলিস্ট। মনে করাই দিচ্ছি, এই রিয়াকশনে কি হইতো? প্রথমে অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে সল্ট ওয়াটার তৈরি করতো। সেই সল্ট কার সাথে রিঅ্যাক্ট করতো? কথা বলো না কেন? সোডা লাইম। হ্যাঁ, সোডা লাইমের সাথে রিঅ্যাক্ট করতো। করলে কি মনে আছে এই যে বক্স করে সোডিয়াম কার্বনেটকে আলাদা করে কার্বন নেই। দিত? হ্যাঁ, আর এখানে হচ্ছে অ্যালকেন তৈরি হইতো। তো দেখো এই পুরো COOর পরে যা আছে সব চলে গেছে আর কি এখানে। এটা হচ্ছে সেই ফোর্থ রিঅ্যাকশন। ফিফথ হচ্ছে ডিফারেন্ট, ফিফথের সাথে আসলে এসিডের কানেকশন নাই। এটা হচ্ছে অ্যালকাইল যে গ্রুপটা থাকে এসিডের মধ্যে সেখানকার হাইড্রোজেনকে তুমি যদি সাবস্টিটিউট করতে পারো তখন হচ্ছে ফিফথ রিঅ্যাকশনটা পাওয়া যায়। তো ফিফথ রিঅ্যাকশন স্পেশাল এন্ড ডিফারেন্ট, কার্বন হাইড্রোজেনের বন্ড ভেঙে যে রিঅ্যাকশন গুলা হয় এটা খুব স্পেশাল রিঅ্যাকশন, HVZ রিঅ্যাকশন বলে এটাকে। এই রিঅ্যাকশনটা 3জন সায়েন্টিস্ট মিলে বের করছে, হেল, ভোলহার্ট, জেলিনস্কি। যেই নাম ওইরকম রিয়াকশন। ঠিক আছে, হ্যাঁ রিঅ্যাকশন অত্যন্ত সহজ, রিঅ্যাকশন তো আগেও পড়ছো যে মিথেনের হাইড্রোজেন একটা একটা করে সরে যাবে, যে রিঅ্যাকশনটা ওই রিঅ্যাকশনটাই। বাট এসিডও যে এরকম রিঅ্যাকশন দেয় এটা মানুষ প্রথমে জানে নাই আর কি। এটা হচ্ছে এই 3জন মিলে অনেক পরিশ্রম করে বের করছে। এটাকে জন্য HVZ রিঅ্যাকশন বলে। রিঅ্যাকশন অত্যন্ত ইজি। ধরো তুমি এরকম ইথানোয়িক অ্যাসিড টাইপ একটা সাবস্টেন্স নিবা,
এটাকে তুমি যে ক্লোরিনেশন করবা, আলট্রাভায়োলেট, রেড ফসফরাস এগুলাকে ক্যাটালিস্ট হিসেবে রেখে আমরা তো এই রিয়েকশনের টাইপটা বুঝলাম, এখানে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট এই হাইড্রোজেন গুলা হচ্ছে সাবস্টিটিউট হইতে থাকবে। ঠিক আছে, সো প্রথমে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হবে, দেন আরেকটা হাইড্রোজেন হচ্ছে সাবস্টিটিউট হবে, হইতে থাকবে আর কি, দেন আরেকটা হচ্ছে সাবস্টিটিউট হবে, এইটার পরে রিঅ্যাকশনটা থামবে। ক্লোরোইথানোইক অ্যাসিড, ডাইক্লোরোইথানোইক অ্যাসিড, ট্রাইক্লোরোইথানোইক অ্যাসিড, এইটা হচ্ছে এইচভিজেড রিঅ্যাকশন। সো কাহিনী কিছুই নাই, একটা করে হাইড্রোজেন সাবস্টিটিউট হবে। আর একটা ছোট্ট নোট লিখে রাখো, কাজে লাগবে, যে ধরো এই যে ইথানোইক অ্যাসিড বা এই যে অ্যাসিড আর কি, কার্বক্সিলিক অ্যাসিড, এই হাইড্রোজেনের জায়গায় মানে এই জায়গাটায় যদি কোনো অ্যালকাইল টাইপের রেডিকেল আসে যে ইলেকট্রন পুশ করে, ইলেকট্রন পুশিং গ্রুপ, ইলেকট্রন পুশিং গ্রুপ মানে কি, ইলেকট্রন দিয়ে দেয়, মানে নিজের কাছে রাখতে চায় না, দিয়ে দিতে চায়, এরা যদি কখনো এসে যুক্ত হয় তাহলে অ্যাসিডের রিঅ্যাক্টিভিটি কমে যায়। যেমন সিম্পলি শুধু এই এক্সাম্পলটাই যদি নাও, যে মিথানোইক অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করে যখন মিথাইল আসে, উইচ ইজ এ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন দিয়ে দিতে চায়, এইটার কে এর ভ্যালু হচ্ছে 1.8 10⁻⁴, 14 লিখে ফেলছি, এটা হচ্ছে -4, নিচেরটার কে এর ভ্যালু হচ্ছে 1.8 10⁻⁵। তো একদম ক্লিনলি 10 গুণ উইক হয়ে গেছে নিচের অ্যাসিডটা, শুধু একটা অ্যালকাইল গ্রুপ আসার কারণে। তো জিনিসটা মাথায় রাখবো, অ্যাসিডের মধ্যে, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি কোনো অ্যালকাইল গ্রুপ আমদানি হয়, আসতে থাকে, তাহলে অ্যাসিডের রিঅ্যাক্টিভিটি কমতে থাকে। তাহলে জিনিসটাকে এভাবে চিন্তা করা যায়, ইলেকট্রন দিয়ে দিতে চায় এমন গ্রুপ যদি আসে তাহলে অ্যাসিডের সক্রিয়তা কমে যায়। তাহলে আমরা এমন কোন গ্রুপ যদি আনি যেটা ইলেকট্রন নিয়ে নিতে চায়, দিতে চায় না বরং নিতে চায়, তাহলে অ্যাসিডের সক্রিয়তা কি হওয়া উচিত? রিঅ্যাক্টিভিটি বাড়ানো উচিত। বেশি হয়ে যাওয়া উচিত, রাইট? সো এইখানে এই যে আমরা একটা ক্লোরিন যদি নিয়ে আসি, ক্লোরিন কি করে, ইলেকট্রন নিজের দিকে নিয়ে নিতে চায়। তো এরকম যদি ক্লোরিন একটা বা দুইটা বা তিনটা যদি আসে আর কি কোনো কম্পাউন্ডে, এদের রিঅ্যাক্টিভিটি সিগনিফিকেন্টলি বাড়বে। তুমি যদি ইথানিক অ্যাসিডের সাথে কম্পেয়ার করো, এটা তার থেকে রিঅ্যাক্টিভ, এটা তার থেকে রিঅ্যাক্টিভ, এটা তার থেকে রিঅ্যাক্টিভ। তো এইচভিজেড রিঅ্যাকশন করে এই যে আমরা কম্পাউন্ড গুলা প্রিপেয়ার করতেছি না, একটা একটা করে যে ক্লোরিন আসতেছে, অনেকে এটা সুবিধা জানে না, অনেকে ভাবে রিঅ্যাকশন পড়তে হবে তাই পড়তেছি, বাট এইখানে যেটা দিয়ে তুমি রিঅ্যাকশন স্টার্ট করছো, এটা রিঅ্যাক্টিভিটি আগেরটা থেকে বেশি, কে এর ভ্যালু দেখলেই বোঝা যায়। দ্বিতীয়টার কে এর ভ্যালু তার আগেরটা থেকে বেশি, এটা হচ্ছে সবচেয়ে বেশি। সো আমি স্ট্রং থেকে স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার থেকে স্ট্রংগেস্ট, এরকম এসিডের দিকে আসলে মুভ করতেছি থ্রু এইচভিজেড রিঅ্যাকশন। ঠিক আছে, বলতে পারো এই হচ্ছে মোটামুটি ভাবে ঘটনা। ঠিক আছে, সো আমরা আপাতত আর সামনে আগানোর কিছু নাই, আমরা অর্গানিকের ব্যাপারে অনেক কথাবার্তা বলছি, অনেকগুলো লেকচার হয়েছে এটার মধ্যে। সবাই যেটা করবা, এখন নিজের মতো করে পড়তে থাকো, শর্ট সিলেবাসটাকে সামনে রেখে পড়লে বেটার, তাহলে অপ্রয়োজনীয় জিনিস কম পড়া হবে। মানে এখন তো তোমার আপাতত টেস্ট যেন ভালো হয় সেই ব্যবস্থা করতে হবে। তো শর্ট সিলেবাসে যে জিনিসগুলো কভার করা আছে সবাই একটু মানে প্রিপারেশন নাও, যেগুলো সব আসলে তোমরা এখন পারো বা লিস্ট বুঝতেছো কোনটা কিভাবে হচ্ছে। আর আমাদের এমন না যে এটা নিয়ে আমরা কোনো কথা কখনো বলতে পারবো না, এটা ডান এন্ড ডাস্টেড এরকম কিছু না। জাস্ট আমাদের যেহেতু তাড়াহুড়া আছে, আমরা ফর দ্য টাইম বিং এই চ্যাপ্টার থেকে ছুটি নিচ্ছি আর কি। ঠিক আছে, তো 3-4 পড়ার পর যদি টাইম থাকে বা যদি নেসেসিটি ক্রিয়েট হয়, সবাই কলেজেও বোধহয় এই চ্যাপ্টারটা এখনো পড়ায় নাই, তো আমি একটা ফ্লেক্সিবিলিটি মানে অফসেট রাখতেছি, 5 to 10% টপিক আমি রাখতেছি এরকম, যে কলেজে যখন পড়াবে তখন হয়তো তোমরা আবার গেট ব্যাক করবা, যে নতুন কিছু টপিক যদি পড়ায় থাকে সেটা আমাকে জানাও। তো ওইটা আমি রিকোয়ারমেন্ট বেসিসে পরে আবার তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, ওই অতটুকু ফ্লেক্সিবিলিটি আমরা রাখলাম। আর আমরা তো হচ্ছে ডিসেম্বর তো শেষ, তো আমরা ইনশাল্লাহ নেক্সট যে ক্লাস সেটা জানুয়ারিতে হবে, মানে অ্যাজ কমিটেড আমরা কিন্তু মানে জানুয়ারি থেকে হচ্ছে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 মানে ওই দিকে আগাবো। এবং যথারীতি চ্যাপ্টার 4 যদি আমরা ফেব্রুয়ারির মধ্যে শেষ করার প্ল্যান, যদি দেখি যে টেস্ট পিছাচ্ছে বা আমাদের পর আগে শেষ হয়ে যাচ্ছে, দেন আমরা আরো যা যা টপিক হয়তো এখানে ওখানে বাকি আছে যদি থাকে কিছু, বা টপিক বাকি নাই এক্সট্রা বললে ভালো হয়, আমাদের বলতে ইচ্ছা করতেছে বা তোমাদের জন্য হেল্পফুল হইতে পারে, এরকম কিছু জিনিস তখন আমরা পড়তে পারি আর কি। ঠিক আছে, এসএসসি তো জুন জুলাইতে হবে মনে হয়। কিছুই জানি না, মানে 22-এরটা অথেন্টিক কোনো ইনফরমেশন আমার কাছে নাই আর কি, আমি তো অনেক রকম ইনফরমেশন। শিক্ষামন্ত্রী বললো আজকে ও, কি বলেছে? জুন জুলাইতে এসএসসি এক্সাম হবে। এসএসসি হবে জুন জুলাইতে? জি ভাই।
বলো কি? তাহলে এইচএসসি তো নিশ্চয়ই 1 মাস হলেও পরে হবে নাকি? জি ভাই, অগস্টে তো হতে পারে যেমনে বললো আর কি। আচ্ছা, তাহলে তো ওই তো মানে অনেক টাইম আছে আর কি হাতে, ভাই সমস্যা নেই। বলা যায় না, সরকার তো কখন চেঞ্জ করে ফেলে ঠিক নেই। সেটাই, যাই হোক ওইটা আপাতত দূরের ব্যাপার। আপাতত ফেব্রুয়ারিতে যেহেতু শুনছো যে কলেজ বলছে টেস্ট নিবে, তো ওইভাবেই চিন্তা করো। কলেজ আর মানে যতক্ষণ পর্যন্ত তোমাকে নোটিফাই না করে নতুন কোনো কিছু, আমরা এটাকে লাস্ট মেসেজ ধরে রাখি যে লাইক ফেব্রুয়ারির লাস্ট বা মার্চের হয়তো ফার্স্ট বা মিডেই টেস্ট হবে আর কি। ওটার জন্য যা প্রিপারেশন নেওয়া দরকার নিতে থাকো। ঠিক আছে, সবাই তাহলে পড়ো। পড়াটার পরে দরকার হলে আমরা আবার কথাবার্তা বলি আর কি, আগে আর কথাবার্তা হ্যাঁ, বলে একটা না। একটা জিনিস একটু জানতাম। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই, মার্কনিকভ আর এন্টি মার্কনিকভ এর মধ্যে মানে বুঝবো কিভাবে? জাস্ট ওই প্রভাবকটা দেখেই যে হ্যাঁ পরবর্তী রিঅ্যাকশন কি হ্যাঁ, হবে? যদি পারক্সাইড থাকে তাহলে হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ, পারক্সাইড যদি না থাকে তাহলে হচ্ছে মার্কোনিকভ। আচ্ছা ভাই। ভাই আজকের স্লাইড গুলো একটু একবার করে দিলে ভালো হয়। বুঝি নাই, কি করব? স্লাইড গুলো দিয়ে দিতে বলতেছো গ্রুপে? স্লাইড গুলো একবার মানে স্ক্রিনশটটা নিয়ে রাখবো, সবগুলো তুলতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে, আমি স্লাইড দিয়ে দিচ্ছি গ্রুপে তোমাদের। স্ক্রিনশট থেকে তো এটা ভালো হবে। ঠিক আছে, ওই টাইম নাই আমার, আমি বরং এটা ক্লোজ করে দিচ্ছি। আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিচ্ছি একটু পর ফ্রি হয়ে। ঠিক আছে, আচ্ছা। ওকে, হ্যাঁ, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর কোনো মেসেজ থাকলে গ্রুপে দিব, গ্রুপে চোখ কান খোলা রাখো, তাইলেই হবে। জি ভাই, শীট গুলো দিয়ে দিন, ফরগেট। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।